এই ডাইভারশনটা দেওয়ার আমি কোনো মানি বুঝি না। একটা মুমূর্ষু রোগী নিয়ে যদি আপনি এখানে দাঁড়ান, এই লোক কি আপনি বাঁচাইতে পারবেন? ঢাকার যানজট কমাতে সড়কে ৬৯টি নতুন ডাইভারশন, ঘুরতি পথে গন্তব্যে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা যত্রতত্র পার্কিং আর রিক্সা চলাচল নিয়ন্ত্রণে এলে মিলবে সুফল, বলছে ডিএমপি। প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসূচি বিকেল পর্যন্ত স্থগিত। জনদুর্ভোগ এড়াতে ব্লকেট না করার সিদ্ধান্ত। আজ সব পক্ষের সঙ্গে ফের আলোচনায় বসবে সরকার। আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি। ৫ অঞ্চলের খসড়া সীমানা নির্ধারণ নিয়ে শুনানি শেষ। শিগগিরই পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত। কবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল জানে না সিভিল এভিয়েশন। শুরু হচ্ছে জাইকার ঋণ পরিশোধ, ক্ষতি এড়াতে দ্রুত চালুর পরামর্শ। কষ্ট লাগে কি মানে কারে বলবেন, আমি কারে বলবো না। যারা প্রকৃত জেলে তাদের যেন খুব তাড়াতাড়ি কাটটা হয়। মাথায় ঋণের বোঝা, মাছ ধরা বন্ধ। নিষেধাজ্ঞা শেষ হতে চললেও সহায়তার চাল পাননি সুন্দরবনের জেলেরা। তালিকা না পাওয়ার পাল্টাপাল্টি অজুহাত মৎস্য ও বন বিভাগের। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। ঢাকা শহরের যানজট কমাতে ২ সিটি কর্পোরেশনে গত ৬ মাসে ৬৯টি নতুন ডাইভারশন চালু করেছে ডিএমপি। এ পদ্ধতিতে জনমনে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন যানজট নিরসনে সহায়ক, আবার কেউ বলছেন পরিস্থিতি আরও জটিল করেছে। ট্রাফিক পুলিশ বলছে যত্রতত্র পার্কিং আর মূল সড়কে রিক্সা চলাচল নিয়ন্ত্রণে এলে ডাইভারশনের সুফল মিলবে। এদিকে সড়কের অবকাঠামো ঠিক করে এসব পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞের। অনুপ দত্ত ও মোবারক শুভর ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। ঢাকা শহরের চিরচেনা যানজট কমাতে ডিএমপি সম্প্রতি চালু করেছে নতুন ডাইভারশন পদ্ধতি। তবে এর কার্যকারিতা নিয়ে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারো মতে এটি যানজট নিরসনে সহায়ক, আবার কেউ বলছেন পরিস্থিতি আরও জটিল হয়েছে। ২ সিটি কর্পোরেশন এলাকায় বিগত ৬ মাসে ৬৯টি নতুন ডাইভারশন পদ্ধতি চালু করেছে ডিএমপি। মোহাম্মদপুর, আগারগাঁও এদিকে মনে হয় সুবিধা হচ্ছে যাত্রীদের জন্য। এখানে আমাদেরকে আরো ভোগান্তি বেশি হচ্ছে, যানজটও কমে গেছে, ঠিক আছে। আর গাড়িটাও ওই সাথে ঘুরে আসে দিকে আরো ভালো হয়েছে। আগের তুলনায় এখনো ওই রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আধা ঘন্টা কমসে কম ৪৫ মিনিট বসে থাকা লাগতো জ্যামের কারণে। গাড়িটা ইউটার্ন নিয়ে আসতেছে, সেজন্য আগের থেকে অনেক পরিবর্তন আসছে। ইউটার্নটা বন্ধ করে দিয়েছে, খুবই ভালো হয়েছে। সব গাড়ি ঘুরা, যে সোজা যাবে যাবে, যে বামে যাবে যাবে। ঘুরে এসে আমার 1 ঘন্টা জ্যামে পড়তে হলো। ওইখানেও সিগন্যাল, এখানেও সিগন্যাল, তাহলে আমার লাভটা কি? মগবাজার এলাকায় ডাইভারশনের দুর্ভোগ আরও বাড়ার অভিযোগ পথচারীদের। ৪০ মিনিটের আগে একটা সিগন্যাল যেতে পারতেছে না। তাহলে ভাই এটা বুঝেন, একটা মুমূর্ষু রোগী নিয়ে যদি আপনি এখানে দাঁড়ান, এই লোক কি আপনি বাঁচাইতে পারবেন? এই ডাইভারশনটা দেওয়ার আমি কোনো মানি বুঝি না। তবে ট্রাফিক সদস্যদের দাবি, আগের চেয়ে কমেছে যানজট। যত্রতত্র পার্কিং ও অবাধে রিক্সা চলাচল বন্ধ হলে পুরোপুরি সুফল মিলবে। আগে যেমন ওখানে সিগন্যালে পড়তে হইতো, এখন সিগন্যালে তাদেরকে পড়তে হয় না। তত সব ঝামেলা তো নেই, অটো রিক্সা এইগুলোই টাকা খাবে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলছেন, যেসব জায়গায় সমস্যা হচ্ছে তা শনাক্ত করে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে সমাধান করা হবে। যে কটা পয়েন্টে করা হয়েছে প্রত্যেকটা পয়েন্টেই ট্রাফিক ব্যবস্থা উন্নত হয়েছে। 2-1টা পয়েন্টে অসুবিধা হতে পারে, ওই ক্রসিংয়ে না নেমে একটু আগে পরে নামা, বা ওই ক্রসিংয়ে গাড়ি পার্ক না করা, বা ওখানে রিক্সা না নিয়ে যাওয়া। লোকবল বাড়ায় হলে ওই জায়গাগুলো আমরা স্মুথ রাখবো। সড়কের অবকাঠামো ঠিক করেই এমন পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক। ওভার স্যাচুরেটেড কন্ডিশন যেটা ঢাকার মধ্যে প্রিভেল করে, তখন এগুলি হিতে বিপরীত হয়। কারণ ডাইভার্ট করলাম, ওখানেও গাড়ি আছে, এখানকার গাড়িও যাবে, সেই পরিমাণ অবকাঠামো কিন্তু ঢাকায় পরিকল্পিত নাই। যানজট নিরসনে ডিএমপির ডাইভারশন পদ্ধতিতে অনেকেই সোজা যেতে না পেরে ঘুরে আসায় ক্ষোভ প্রকাশ করছেন। তবে ট্রাফিক বলছে, বাম পাশের লেনে আগে সব রুটের গাড়ি সিগন্যালে আটকে থাকতো, কিন্তু এখন বাম পাশের লেনের গাড়িগুলো যারা ডান পাশে যাবে শুধু তাদেরকেই ঘুরে আসতে হচ্ছে। বাকি বাম এবং সোজা রুটের গাড়িগুলো কিন্তু যার যার গন্তব্যে অবাধে যেতে পারছে। যানজট নিরসনে ডাইভারশন পদ্ধতি ঢাকার ট্রাফিকে নতুন এক পরীক্ষা। এখন দেখার বিষয় এই উদ্যোগ সমাধান দিতে পারে কতটা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।
প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশি বাধায় রণক্ষেত্রে পরিণত হয় ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকা। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের এক পর্যায়ে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি জলকামান ব্যবহার করে পুলিশ। এতে আহত হন অর্ধশত। উদ্ভূত পরিস্থিতিতে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। এরপরেই বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ব্লকেট প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এদিকে সমস্যা সমাধানে আবারও সব পক্ষের সঙ্গে আলোচনায় বসবে সরকার। টিয়ার সেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দ, থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রকৌশল শিক্ষার্থীদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দিলে রণক্ষেত্র পরিণত হয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জল কামানও ব্যবহার করে পুলিশ। সংঘর্ষে আহত হন অর্ধশত শিক্ষার্থী এবং কয়েকজন পুলিশ সদস্য। ঘটনার জন্য একে অপরকে দায়ী করেন। আমরা তো শান্তিপূর্ণভাবে বসছিলাম না, মাঝখানে কতবার আমাদের সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। পুলিশ আমাদের নিরস্ত্র বুয়েটের শান্তিপ্রিয় বুয়েট সকল প্রকৌশলীদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। তারা প্রচুর ইট মারছে, আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল, এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলেপেলে কিন্তু এখন গুরুতর আহত। শিক্ষার্থীদের উপর হামলার বিচার, প্রকৌশল ইস্যুতে গঠিত কমিটি বাতিল এবং পূর্বের দাবি মেনে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে আবারও শাহবাগ ব্লকেট করেন প্রকৌশল শিক্ষার্থীরা। আন্দোলনে সংহতি জানিয়ে বুয়েট উপাচার্য বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশের হামলা মেনে নেওয়া যায় না। নির্মমভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত এনেছে, তাদের শাস্তির ব্যবস্থা করেন। সংকট সমাধানে বুধবার সন্ধ্যায় রেল ভবনে 11 সদস্যের ছাত্র প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন সড়ক পরিবহন উপদেষ্টা ফজল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা। 1 ঘন্টার আলোচনা শেষ হয় ফলাফলহীন। ফজল কবির জানান, উদ্ধস্ত পরিস্থিতি সমাধানে বৃহস্পতিবার আবারও সব অংশীজনদের নিয়ে বৈঠক হবে। এলজিডি, তারপরে কি বলে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কিংবা এই যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান সাহেব আছে, এখানে আছেন, রেলওয়ের ডিজি আছেন, ওনারা সঙ্গে বসবো। তো এইটার সঙ্গে বসবো এবং এইটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা চেষ্টা করব। এর কিছুক্ষণ পরেই শাহবাগে এসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি। দাবি আদায়ে অনড় অবস্থানের কথা জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেল 5টায় পূর্ণাঙ্গ কর্মসূচির ঘোষণার কথা জানান। জনদুর্ভোগ এড়াতে শাহবাগ ব্লকেট না করার সিদ্ধান্ত জানান তারা। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা জনদুর্ভোগপূর্ণ কোনো কর্মসূচিতে ইমিডিয়েটলি যাব না। আজকের এই শাহবাগে অবস্থান এবং আমাদের উপর যে নির্যাতন, আমাদের উপর যে আক্রমণ, পুলিশের নির্লিপ্ত আক্রমণ করা হয়েছে, এর দায়ভার কিন্তু ডিসি মাসুদের উপর বর্তায়। আন্দোলনে বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের শিক্ষার্থী ও বিভিন্ন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরাও অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বুয়েট শিক্ষকরাও। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন রুয়েট ও চুয়েটের ছাত্রছাত্রীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল। উত্তাল রুয়েট ও চুয়েট, সড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষার্থীদের। রাজধানীর শাহবাগে মার্চ টু ঢাকা কর্মসূচিতে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রতিবাদে এ কর্মসূচি। বুধবার বিকেলে রাজশাহীতে তানাইমারি মোড় থেকে রুয়েট ক্যাম্পাস পর্যন্ত সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের বিচার দাবি জানানো হয়। ডিগ্রি যদি না থাকে তাহলে কেউ নিজেকে ইঞ্জিনিয়ার বলে দাবি করতে পারবে না। আমাদের ভাইদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, যেভাবে হামলা চালানো হয়েছে, এটা তীব্র নিন্দা জানাই এবং অতিবিলম্বে এর সুষ্ঠু বিচার আমরা চাই। একই দাবিতে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চুয়েট শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একত্রতা জানিয়ে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। 10ম গ্রেডের মধ্যে শুধু ডিপ্লোমাদের নিয়োগ দেওয়া হয়, এন্ড 9ম গ্রেডে তারা একটা অবৈধ প্রমোশন পায়। ওরা প্রমোশন নিয়ে
33% থেকে 100% পর্যন্ত নেওয়ার কারণে আমাদের নবম গ্রেডের সার্কুলার পুরো বন্ধ হয়ে আছে। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লেখা বন্ধ, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেড দেওয়া যাবে না ও দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া সহ বেশ কিছু দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন চলছে। কনক আজাদ, সময় সংবাদ। এদিকে মার্চ টু ঢাকা কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। বুধবার রাত 8টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সে সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইঞ্জিনিয়ারিং খাতে নবম ও দশম গ্রেড কুক্ষিগত রেখে ডিপ্লোমা এবং বিএসসি প্রকৌশলীদের যৌক্তিক আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত। একই সঙ্গে রংপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের বিবৃতিতে মিথ্যা এবং ষড়যন্ত্র বলেও অভিযোগ করেন তারা। মশাল মিছিলটি পৌঁছে গিয়ে তারা না নেওয়ার ক্ষেত্রে একজন তাদের বিশ্ববিদ্যালয়ের এই মশাল মিছিল করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল। নির্বাচন বানচালে কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি তুলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় আসা ঠেকাতে সরকারের ভেতরের একটি মহলও ষড়যন্ত্র করছে বলেও সতর্ক থাকার আহ্বান তার। বলেন, গণ অভ্যুত্থানের পর কেউ জিতে গেছে মনে করলে বড় ভুল হবে বলেও জানান তিনি। দ্রুত সংস্কার কাজ শেষ করে ঘোষিত সময়ে নির্বাচন দিতে সরকারের প্রতিও আহ্বান বিএনপি মহাসচিবের। নির্বাচনের সময় নিয়ে নানা জটিলতা আর সংশয় থাকলেও অন্তর্বর্তী সরকারের ভোটের রোডম্যাপ ঘোষণায় শঙ্কা দূর হয়েছে বেশ। কিন্তু নতুন করে সংস্কার আর পিআর পদ্ধতি সহ বেশ কিছু বিষয় সামনে আসায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে রাজনৈতিক দলগুলো। সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবি তুলে পরিকল্পিতভাবে কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর পায়তারা করছে অভিযোগ করে সবাইকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় একথা বলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সরকারের ভেতরে থাকা একটি মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ৭১-এর পাক বাহিনীর সহযোগীরা দেশে বড় বড় কথা বলছে। সরকারের ভেতরে একটা মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। নির্বাচন বানচাল করে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ব্যাংক লুটেরারা দিল্লিতে বসে ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জটিলতা তৈরি না করে দ্রুত সংস্কার শেষে ঘোষিত সময়ে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান তার। দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। সংস্কার প্রস্তাব সহ সব বিষয়ে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে ইসি। প্রকাশ করা হতে পারে আগামীকাল। এদিকে সংসদীয় আসনের খসড়ার সীমানা নির্ধারণের দাবি আপত্তি নিয়ে ৪ দিন ব্যাপী শুনানির শেষ হয়েছে। শিগগিরই পর্যালোচনা করে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করবে ইসি। সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে নির্বাচন কমিশনে দাবি ও আপত্তির উপর শেষ দিনের শুনানি ছিল বুধবার সকালে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ ৪ কমিশনারের উপস্থিতিতে ৫ অঞ্চলের ১৮টি সংসদীয় আসনের বিপরীতে ২৬২টি দাবি আপত্তির শুনানি শেষ করে নির্বাচন কমিশন। আমার বেড়া উপজেলা আমি বলতে চাই, এটাকে যদি প্রশাসনিকভাবে এর অখণ্ডতা মেনটেন না করা হয় তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে। আমি ভোটার হচ্ছি পঞ্চগড় ১-এর, কিন্তু আমি বাস করছি পঞ্চগড় ২-এ। সেক্ষেত্রে পঞ্চগড় ১-এর এমপি কোনোদিনই এসে আমার এলাকার উন্নয়ন করে না। রোববার থেকে শুরু হওয়া টানা ৪ দিন ধরে ৮৪ আসনের বিপরীতে ১৮৯৩টি দাবি আপত্তির শুনানি শেষ করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। আমরা আগে যে ছিলাম ফরিদপুর ৪, সদরপুর চরভদ্রসর এবং ভাঙ্গা ৫, ওটাই থাকবে এই সাবমিশন আমাদের। কারণ হলো আমাদের ৭টা ইউনিয়ন হলো যে পদ্মার ওপার আর এর ওপার। শুনানি শেষে সংবাদ সম্মেলন করে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আপত্তি এবং সুপারিশের সংখ্যা হচ্ছে ১৮৯৩, ৩৩টা জেলার ৮৪টা আসন সম্পর্কিত। মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি
এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আসন্ন নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসি। আগামীকালকে ইনশাআল্লাহ আরো ভালো কিছু আরো বাড়তি কিছু তথ্য দিব। সাধারণত ভোটার তালিকা, নির্বাচনী আইনের সংস্কার, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, সরঞ্জাম কেনাকাটা, প্রশিক্ষণ, মুদ্রণ, আইনশৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভা সহ তফসিলের আগে পরে প্রস্তুতির তালিকা রয়েছে রোডম্যাপে। এবার ফ্রান্স, বাহরাইন, সিঙ্গাপুর এবং স্পেনের প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার সম্মতি পেল ইসি। এ নিয়ে 19টি দেশে প্রবাসীদের ভোটার হওয়া সহজ হলো। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বারবার বিঘ্ন হওয়া বন্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত রিভিউ শুনানিতে একথা বলেন প্রধান বিচারপতি। পরে আপিলের অনুমতি দিয়ে শুনানির জন্য 21 অক্টোবর দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলেছেন, আপিলে ফিরবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশের 4টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা গ্রহণযোগ্যতা পায় দেশ বিদেশে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এক রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। সংশোধনী আনা হয় সংবিধানে। আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়কের বিধান বাতিল হওয়ায় দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। 5 আগস্টের পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করে বিএনপি, জামাত সহ কয়েকটি পক্ষ। 2 দিন শুনানি শেষে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, সাময়িক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। অন্তর্বর্তী সরকার যেমন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আছে, একইভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন সেই গাইডলাইন দেওয়ার। এটা আমি কোর্টকে বলেছি যে আপনাদের সামনে যখন রিভিউ আছে, এই রিভিউয়ের মাধ্যমে আপনারা যে কোনো প্রশ্নের মীমাংসা করতে পারবেন এবং ইন্টারিম গভর্নমেন্ট তার মতো করে তার স্কিম ফুলফিল করবেন। সুপ্রিম কোর্ট সব কিছুকে বিবেচনা নিয়ে একটা গাইডলাইন দেবেন বলে আমরা বিশ্বাস করি। বিএনপি, জামাত সহ আবেদনকারীদের আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সুসংহত হবে দেশের গণতন্ত্র। রিভিউ পিটিশনটা মাননীয় আদালত অ্যালাউ করবেন এবং অ্যালাউ করলে মানুষ আবার তাদের অধিকার ফিরে পাবে। এই দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী, জনগণের ভোটাধিকারের জন্য একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে মানুষ ভোট দিয়ে নেতা নির্বাচনের যে সুযোগ পেয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই রিভিউ এলাও করার মাধ্যমে সেটি সংবিধানে ফিরে আসবে। আইনে থাকুক বা না থাকুক সেই বিতর্কে না গিয়ে কোর্টের প্র্যাকটিস তারা অবলম্বন করতে চান, সেই জন্য আজকে লিভ দিয়েছেন এবং শুনানি হবে রিওপেনিং এর প্রথম দিকেই এটি শুনানি হবে গুরুত্বের বিচারে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্র এবং রায় নিয়ে প্রতারণা করায় সাবেক প্রধান বিচারপতি খয়রুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মনে করেন বিএনপির আইনজীবীরা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে প্রচারণার দ্বিতীয় দিনেও অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ছিল ঢাবি ক্যাম্পাস। হলে প্রচারে বাধা দাবি করেছেন ছাত্রদলের প্রার্থীরা। আর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ শিবির ও বৈষম্য বিরোধীদের। বুধবার সকাল থেকেই প্রচারণা শুরু করেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। পরে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে ইসলামী ছাত্র শিবির সহ বেশ কয়েকটি প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, আবাসিক হলে প্রচারণায় ছাত্রদলকে বাধা দেয়া হচ্ছে। আলোকসজ্জা করেছেন, কনসার্ট করেছেন, তারপর কবিতা আবৃত্তি করেছেন, এরপরে তিনি ইশতেহার ঘোষণা করেছেন, যেটা সম্পূর্ণভাবে হচ্ছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। বৈধ কাগজপত্র থাকার পরও তাকে ডেকে এনে এই রিফাত আরা মেম বলেছেন, তোমার আবাসিক কার্ড ছাড়া তুমি প্রচারণা চালাতে পারবে না বলে তাকে হল থেকে বের করে দেওয়া হয়, যেটা কোনোভাবেই কাম্য নয়। ভোটের প্রচারণায় অংশ নিয়েছেন অপরাজয় ৭১ ও অদম্য ২৪ প্যানেলের প্রার্থীরাও। এদিকে দুপুরে চারুকলা অনুষদ থেকে প্রচারণায় নামে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। পরে সংবাদ সম্মেলনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা। প্রত্যেকটা
প্রার্থীর মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে যে কে কার চেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘন করবেন। আচরণবিধি লঙ্ঘন নয়, বরং প্রশাসনের অনুমতি নিয়েই ব্যানার টাঙানো হয়েছে বলে দাবি করে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বলেন, প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করায় নির্বাচন নিয়ে শঙ্কিত তারা। নির্বাচন কমিশনার বলেছিল আপনারা সব কাজ পারবেন, আপনারা পেস্টুন লাগাতে পারবেন, এবং যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পেস্টুনগুলো দিয়েছিলাম, কিন্তু রাতের বেলা গায়েবী নোটিশ চলে আসছে। সন্ধ্যায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ওমামা ফাতেমা ও তার প্যানেল। লিফলেট ছাড়া অন্য কোনো ধরনের দৃশ্যমান প্রচার প্রচারণার ব্যবস্থা না রাখা হয় তাহলে প্রার্থীদের জন্য কিভাবে প্রার্থীরা আসলে বিশ্ববিদ্যালয়ের এই 40,000 স্টুডেন্টদেরকে রিচ করবেন। এদিকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করে চিফ রিটার্নিং অফিসার বলেন, সদ্য গঠিত টাস্ক ফোর্স আচরণবিধি বিষয়ে নজরদারি করছে। যেভাবে আচরণবিধি দিয়েছি সেইভাবে টাস্ক ফোর্স কাজ করবে এবং কোনো ধরনের লঙ্ঘিত হলে, সেটা প্রমাণিত হলে সেখানে যেভাবে শাস্তির কথা বলা আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বুধবার বেশ কয়েকজন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আবারও পেছানো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোটের দিন। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 25 সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন ও প্রার্থীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়েছে। সাইবার বুলিং বন্ধে বিটিআরসির কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচন পেছানোর প্রতিবাদে ফুঁসে উঠেছে বিভিন্ন ছাত্র সংগঠন। এর আগে বুধবার সকালে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মকর্তাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার। আমাদের নিরাপত্তার বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে, অনেক ব্যাপক প্রস্তুতির বিষয় আছে। সেজন্যই আমাদের এই দিনগুলো আমরা মনে করছি যে দরকার হবে, সেজন্যই আমরা পিছিয়েছি। কারোর কথায়, কারোর দ্বারা প্রভাবিত হয়ে আমরা এটা করি। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী, রাকসু প্রার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিরপেক্ষতা যে আগে একটু হলেও ছিল, তা আসলে মনোনয়ন ফর্ম যে তারিখটা পেছানোর কারণে এটাও আসলে তারা হারালো। সাধারণ শিক্ষার্থী এবং যারা রাকসুর স্টেক হোল্ডার, তাদের নিয়ে রাকসুটা হবে, এটাই আমাদের দাবি। এত বড় একটা উৎসবের আগের দিন নির্বাচনের তারিখ ঘোষণা করাটা, এটি আমরা মনে করি যে এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যত্যয়। এদিকে জাকসু নির্বাচনে শুনানিতে অংশ নিয়ে 15 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন কমিশনারের কার্যালয়ে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে শুনানি। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, সাইবার বুলিং বন্ধের জন্য বিটিআরসিতে করা হবে আবেদন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাম এবং লোগো ইউজ করে যত ধরনের ওই ফেসবুক পেজ আছে, আমাদের অনুমোদন ছাড়া সবগুলিকে আপনারা অনুগ্রহ করে বন্ধ করে দেন। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু গঠনতন্ত্র সংস্কারের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংবাদ সম্মেলনে গঠনতন্ত্রের বিভিন্ন ধারা সংস্কার কিংবা বাতিলের প্রস্তাবনা দেয় সংগঠন দুটি। অন্যদিকে ছাত্রদলের বিরুদ্ধে চাকসু বানচালের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। চাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। ভবিষ্যতে যেসব নেতৃত্ব চাকসুর মধ্য দিয়ে আসবে, তারা যাতে এই গণতান্ত্রিক সমস্যাগুলো বাস্তবায়নের জন্য কাজ করে। বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংগঠন, তারা বিভিন্নভাবে চাকসুকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে। চলতি সপ্তাহে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। প্রকৌশল খাতে চলমান সংকট সমাধান না হওয়ায় প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 12টার দিকে ডুয়েট ক্যাম্পাস থেকে শুরু হয় মিছিল। পরে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শিববাড়িতে গিয়ে শেষ হয় কর্মসূচি। এর আগে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মুখোমুখি দাঁড় করানোর পেছনে তৃতীয় শক্তির ইন্ধন রয়েছে। দ্রুত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়াও লং মার্চ টু যমুনা কর্মসূচিতে বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে দুপক্ষের দাবির যৌক্তিকতা বিবেচনায় স্থায়ী সমাধানে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। ভোরের সময় আরও থাকছে।
চোখের সামনে বিলীন বসতভিটা ফসলি জমি, মধুমতি নবগঙ্গার ভাঙনের কবলে নড়াইলের অর্ধশত গ্রাম, টেকসই বাঁধ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে জমা। শুরু হলো জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার। সাক্ষ্য গ্রহণ শুরু হবে বৃহস্পতিবার। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিচার হবে স্বচ্ছ, যেন দেশ বিদেশে কেউ প্রশ্ন তুলতে না পারে। দুহাত বাড়িয়ে দিয়ে গুলিকে বুকে আলিঙ্গন করার যে দৃশ্য, যেটা এই দেশের তরুণদেরকে যুদ্ধে নামার জন্যে, শহীদ হওয়ার জন্যে উদ্বুদ্ধ করেছিল। তিনি আবারও বলেন, বিচার হবে স্বচ্ছ, যাতে দেশে বিদেশে কেউ বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এই বিচারটা হচ্ছে শুধুমাত্র বিচারই নয়, এই রাষ্ট্র, এই জাতিকে আগামী দিনে একটা দৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলায় সাক্ষ্য গ্রহণ আজ সকালে ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে এই মামলায় আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী ও দুদকের 3 কর্মকর্তা। তারা জানান, শেখ রেহানা, রাদওয়ান, মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিককে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর ওপর চাপ প্রয়োগ করেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। পরে নিয়ম বহির্ভূতভাবে তাদের জন্য রাজুকের 30 কাঠা প্লট বরাদ্দের ব্যবস্থা করেন শেখ হাসিনা। জাইকার দেয়া ঋণ পরিশোধের মেয়াদ শুরু হলেও শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল চালুই করতে পারছে না সরকার। উন্নত মানের সেবাই শুধু নয়, আয়ের জন্য হলেও দ্রুত এই টার্মিনালের কার্যক্রম শুরুর পরামর্শ খাত সংশ্লিষ্টদের। সেবা প্রত্যাশীরা মনে করেন, টার্মিনালটি চালু হলে বিশ্ব পরিমণ্ডলে বাড়বে সুনাম, ভোগান্তি কমবে সর্বক্ষেত্রে। এ বিষয়ে নির্ধারিত কোনো সময়ে জানতে পারেননি সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। চলতি বছর শেষেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চালু হওয়া নিয়ে তৈরি হয়েছে হতাশা। নান্দনিক ও আধুনিক সুবিধাযুক্ত এ টার্মিনাল সেবার লক্ষ্যে প্রাথমিকভাবে সফট ওপেনিং করা হয় 2023 সালের অক্টোবরে। আশ্বাস দেওয়া হয় 1 বছর পরই 2024 সালের অক্টোবরেই অপারেশনে যাবে টার্মিনালটি। কিন্তু প্রায় 2 বছর পার হতে চললেও চালু করার কোনো প্রস্তুতি নেই কর্তৃপক্ষের। অপেক্ষার পালা কবে শেষ হবে প্রশ্ন বিমানবন্দর ব্যবহারকারীদের। যাত্রীর চাপ অনেক বেশি, বা বিদেশ থেকেও এখন বড় বড় ইনভেস্টররা আসতেছে, কিন্তু আসলে এয়ারপোর্ট হিসাবে ফেসিলিটি দিতে পারতেছে না। এই কারণে 3rd টার্মিনাল যত দ্রুত সম্ভব এটা চালু করা উচিত। আমাদের কষ্ট দূর হলে আপনাদের দ্বারাই দূর হবে। ট্যুরিস্টদের জন্য ফেয়ারটা অ্যাটলিস্ট আপনার 30-40% কমে যাবে। সেক্ষেত্রে আপনার বিনিয়োগ যেমন বাংলাদেশে বৃদ্ধি পাবে, আপনি মানুষজনের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ তৈরি করে দিলেন। এদিকে টার্মিনালটি নির্মাণে এখন পর্যন্ত ব্যয় 21,300 কোটি টাকা। এর মধ্যে জাইকার দেয়া 16,000 কোটি টাকার ঋণ সহায়তার কিস্তি শুরু হওয়ার কথা ছিল 24 অক্টোবর থেকেই। দ্বিপাক্ষিক আলোচনার পরিপ্রেক্ষিতে কিস্তি পরিশোধ 1 বছর পিছিয়ে দেওয়া হলেও চলতি বছরেও টার্মিনালটি চালু হওয়া নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। গত প্রায় 1 বছরের উপরে শুনছি আমরা জাপানিজ কনসোর্টিয়ামকে তারা এটা মেইনটেনেন্সের জন্য দেওয়া হবে। যদি আমার অপারেটিং কোম্পানি যদি এখন ঠিক না হয়ে থাকে, তাহলে তারা এসে তারা কিভাবে অপারেশন করবে না করবে তাদেরকেও তো সুযোগ দিতে হবে। এটা চালু করতেই হবে, কারণ এটার ঋণ শোধ করতে হবে। এটা যদি অপারেট করা না যায় তাহলে টাকাটা কোত্থেকে আসবে? এভিয়েশন সংশ্লিষ্টদের উদ্বেগ বাড়লেও নতুন টার্মিনাল কবে চালু হবে তার নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাতে পারেনি সিভিল এভিয়েশন। মন্ত্রণালয় চাচ্ছে যত দ্রুত সম্ভব নিয়মের মধ্যে থেকে জিনিসটা আমরা বুঝে নিয়ে যেন আপনার অপারেশনাল মেইনটেন্যান্সে যেতে পারি। সেটা মন্ত্রণালয় আর্নেস্টলি এবং আমরা আর্নেস্টলি আমরা চেষ্টা করছি। বাট স্পেসিফিক ডেট যদি বলেন, সেই স্পেসিফিক ডেটটা যা আমরা ডিফিকাল্ট হবে। তথ্য বলছে, 3য় টার্মিনাল পরিচালনায় জাপানিজ কনসোর্টিয়ামের সঙ্গে সিভিল এভিয়েশনের দ্বিপাক্ষিক চুক্তি, প্রায় 6,000 জনবল নিয়োগ ও প্রশিক্ষণ, মেশিন টু মেশিন ক্যালিব্রেশন, পরীক্ষা নিরীক্ষা, গ্রাউন্ড সার্ভিস সহ বিভিন্ন বিষয় চূড়ান্ত না হওয়ায় চালুর সিদ্ধান্তে যেতে পারছে না সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। যশোরে সন্তানের জন্ম নিবন্ধন নিয়ে বিপাকে 18 বছরের কম বয়সী বাবা মা। বাল্য বিয়ের জন্যই জটিলতা, বলছেন নিবন্ধনকারীরা। লিখিতভাবে জানানোর পরামর্শ। ডাক বিভাগের মালিকানায় থাকছে না নগদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, মোবাইলে আর্থিক সেবা দেয়া প্রতিষ্ঠানটি পরিচালনার সক্ষমতা নেই ডাক বিভাগের। তাই নতুন বিনিয়োগকারী চেয়ে বিজ্ঞাপন দেয়া হবে আগামী সপ্তাহে। নতুন মালিকের কাছে নগদের দায়িত্ব হস্তান্তর করা হবে চলতি বছরই।
2019 সালের 26 মার্চ দেশে মোবাইলে আর্থিক সেবা দেওয়া শুরু করে নগদ। যাত্রা শুরুর 6 বছরেই প্রতিষ্ঠানটির গ্রাহক ছাড়িয়েছে 9 কোটি। দৈনিক লেনদেন হচ্ছে গড়ে প্রায় 1300 কোটি টাকা। জুলাই অভ্যুত্থানের পর নগদে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। প্রশাসক বসানোর পর নিরীক্ষায় 2356 কোটি টাকার আর্থিক জালিয়াতির তথ্য উঠে আসে। মামলা করে বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতিতে এবার নগদের মালিকানা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ক্যাশলেস বাংলাদেশ সামিটে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পর নতুন বিনিয়োগকারীর হাতে নগদকে ছেড়ে দেওয়া হচ্ছে। চলতি বছরেই শেষ হবে পুরো প্রক্রিয়া। We have decided at the highest level that we are going to privatize নগদ and bring new investors. আমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যেই এটার বিজ্ঞাপনে চলে যাব। So we hope that in the next 3-4 months we can find one and hand it over. গভর্নর আরও জানান, শিগগিরই বেসরকারি খাতের ক্রেডিট ব্যুরোর জন্য অনুমোদন দেওয়া হবে। কাজ চলছে ব্যাংকিং খাতে নতুন আন্তঃলেনদেন ব্যবস্থা চালুর বিষয়েও। বিল গেটস ফাউন্ডেশনের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। মজলুক বলে একটা সিস্টেম আছে যেটা অনেক দেশে প্র্যাকটিস, একটা ওপেন সিস্টেম। এটাকে আমরা বাংলাদেশের হাতে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। কথাবার্তা হবে, সেপ্টেম্বর মাসে তারা আসছে এবং তারা টেকনিক্যাল সাপোর্ট দেবে আমাদের এই ব্যাপারে। অনুষ্ঠানে ক্যাশলেস অর্থনীতি গড়ে উঠলে কর ফাঁকি ও দুর্নীতি বন্ধ হবে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সম্ভাবনা থাকলেও নানা সীমাবদ্ধতায় দাঁড়াতে পারছে না খুলনা অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ, প্রশিক্ষণ ও বাজার তৈরির দাবি উঠেছে বারবার। অথচ কর্মসংস্থান তৈরির বড় সম্ভাবনা থাকলেও সরকারি সহায়তা না পেয়ে থমকে আছে এই শিল্পগুলো। যদিও বিসিক বলছে উদ্যোক্তাদের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ ও পরিকল্পনা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। অধ্যাপনা থেকে অবসরের পর খুব অল্প পুঁজি নিয়ে খুলনার দৌলতপুরে বিভিন্ন পাটপণ্য তৈরির কারখানা গড়ার স্বপ্ন বুনছিলেন সাকেরা বানু। নিজে প্রশিক্ষণ নিয়ে এই কাজে প্রশিক্ষিত করেছেন অনেক নারীকেও। তবে নানা সংকটে বড় করতে পারেননি তার বিনিয়োগ। ঘরোয়া পরিবেশে পাটের তৈরি ব্যাগ, কার্পেট, হ্যান্ডিক্রাফটস, গয়নাসহ নানা সামগ্রী তৈরি করে বাজারজাত করছেন তিনি। অনেক বেশি সরকার থেকে সহযোগিতা পাওয়া দরকার। দীর্ঘ অনেক বছর ধরে আমি নক করেই যাচ্ছি, কিন্তু সেই আমার মনে হয় দরজা এখনো আমি সেইভাবে খোলাতে পারিনি। খুলনা নগর ও আশেপাশের উপজেলায় গড়ে উঠছে এমন ছোট ছোট নানা শিল্প। কেউ কাঠ দিয়ে তৈরি করছেন প্লেট, বাটি, রুটি মেকার, কেউ করছেন ব্যাগের উপর নকশা, হাতের নিপুণ কারুকার্যে তৈরি করছেন জামা, ওড়না, বুটিক, থ্রি পিস, প্লাস্টিকের স্যানিটারি সামগ্রী তৈরি হচ্ছে ছোট কারখানায়। বেতের তৈরি চেয়ার টেবিলেও স্বাবলম্বী হতে স্বপ্ন দেখছেন অনেকে। তবে সহজ শর্তে ব্যাংক ঋণ না পাওয়ায় এসব শিল্পে বাড়ছে না বিনিয়োগ। একটা আইটেমের পিছনে দেখা যায় 50,000 টাকা বিনিয়োগ করতে হয়, তো আমার পক্ষে তো এটা সম্ভব হয় না। বড় করতে গেলেই টাকার দরকার, কিন্তু আমাকে তো অর্ডার ভাতি কম, ব্যবসা কম, মানে মাল চলে কম। একটা নির্দিষ্ট জায়গা দিত, তাহলে সেইখানে অন্য আরও অনেক প্রতিষ্ঠান একসাথে বা পাশাপাশি করা যেত। আর্থিক সহযোগিতা করত তাহলে অবশ্য ভালো হতো, আরও কারখানাটা বড় হইতো। উপযুক্ত সেল করার জায়গা পাচ্ছি না, যেটা পাচ্ছি সেটা হচ্ছে খুব ব্যয়বহুল হয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের জন্য শিল্প পরিবেশ তৈরি করা গেলে বাড়বে কর্মসংস্থান, যা এ অঞ্চলের অর্থনীতিতেও ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্ট নেতারা। সরকারের দৃষ্টি এবং সরকারের বাজেট পলিসি সব একটু ভিন্ন হওয়া উচিত, যাতে এই অঞ্চলের লোকগুলো ওই সুযোগ সুবিধাগুলো বাড়তিভাবে পেয়ে তারা স্বাবলম্বী হয় এবং তারা দাঁড়াতে পারে। আর উদ্যোক্তাদের নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি ব্যাংক ঋণে সহায়তা করে বলে দাবি বিসিকের। পণ্যের প্রচার ও নির্ধারিত স্থানের জন্য নতুন পরিকল্পনা গ্রহণেরও কথা জানায় তারা। কর্তৃপক্ষকে প্রস্তাব রেখেছি যাতে খুলনা বিভাগে একটি এরকম প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। বিশেষ ট্রেডে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সেই শিল্পে তাদেরকে সম্পৃক্ত করা এবং পরবর্তীতে ওই একইভাবে আর্থিক সহযোগিতা এবং আরও অধিকতর প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। খুলনা বিসিকে 5 শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের শিল্প নিবন্ধন রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সন্তানের জন্ম নিবন্ধন করা নিয়ে জটিলতায় পড়েছেন বাল্যবিবাহ হওয়া বাবা মা। এতে শিশুর 18 ধরনের সেবা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সরকার বিভাগ বলছে, অভিভাবকরা লিখিতভাবে প্রতিকার চাইলে বিষয়টি জন্ম মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষকে জানানো হবে।
জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। যশোর শহরের শঙ্করপুর এলাকার বাসিন্দা নূপুর তার শিশু সন্তানের জন্ম নিবন্ধন করতে বেশ কয়েকদিন ধরে যশোর পৌরসভায় ঘোরাফেরা করছেন। অনলাইনে আবেদন করলেও সফটওয়্যারে তার আবেদন গ্রহণ হচ্ছে না। বলা হচ্ছে শিশুর মায়ের বয়স 18 বছরের কম। আমার জন্মসাল 8 সাল ছিল, এই কারণে আমার মেয়ের জন্ম নিবন্ধন হচ্ছিল না। যদি কোনো ব্যক্তির পরিপূর্ণ বয়স না হয় তাহলে আমাদের সার্ভারে যখন আবেদন করতে যাই আবেদনই সেখানে নেয় না। জন্ম নিবন্ধন না করলে টিকাটা দিতে পারতেছে না, তারপরে যে টাইফয়েডের একটা রেজিস্ট্রেশন চলতেছে সেটা রেজিস্ট্রেশন করতে পারতেছে না। শুধু নূপুরের সন্তান নয়, জেলার 18 বছরের কম বয়সী মায়ের কোনো শিশু সন্তান জন্ম নিবন্ধন করতে পারছে না। এমনকি বাবার বয়স 21 বছরের কম হলেও জন্ম নিবন্ধন করা যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন বাল্যবিবাহের জন্যই সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। এতে শিশুর 18 ধরনের সরকারি সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সমস্যা সমাধানে বিবাহ রেজিস্ট্রেশন অনলাইনে করার তাগিদ দিয়েছেন বিবাহ রেজিস্ট্রাররা। অনলাইন বিবাহ রেজিস্ট্রেশন যে কার্যক্রম সরকার হাতে নিয়েছে এটা দ্রুত বাস্তবায়ন হওয়া দরকার। অসাধু কাজীরা যারা এগুলো করতেছে তারা কিন্তু এগুলো আর করতে পারবে না। অনলাইন হয়ে গেলে তখন মানুষ কিন্তু উপকারভোগী হবে, এই মানুষের ভোগান্তি কমে যাবে। স্থানীয় সরকার বিভাগ বলছে অভিভাবকরা লিখিতভাবে প্রতিকার চাইলে বিষয়টি জন্ম মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষকে জানানো হবে। পিতামাতা তার সন্তানের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে এরকম বয়স কম হওয়ার কারণে যদি কোনো সমস্যা পড়ে তাহলে তারা আবেদন করলে সেই আবেদনটি আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর অর্থাৎ জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় বরাবর আমরা সেটি প্রেরণ করব। 2010 সাল থেকে অনলাইনে জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। শিশুর জন্মের 45 দিনের মধ্যেই তার জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। সময় সংবাদ, যশোর। জনবল সংকটে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাশাপাশি জরাজীর্ণ অবকাঠামোতে চলছে চিকিৎসা। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। নতুন ভবন নির্মাণ আর পর্যাপ্ত জনবল নিয়োগের দাবি এলাকাবাসীর। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। হাসপাতালে রোগীর উপচে পড়া চাপ, তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না চিকিৎসকের দেখা। বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 19 জন চিকিৎসক পদের মধ্যে 11 জন এখন পর্যন্ত যোগদানই করেননি। বাকি 8টি পদের মধ্যে 4টি পদ শূন্য। রয়েছে নার্স সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সংকটও। অন্যদিকে জরাজীর্ণ ভবনে দেখা দিয়েছে বড় বড় ফাটল। বৃষ্টির পানির ছাদ ছুঁয়ে নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্র আসবাবপত্র। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। আমি আসছি যে রোগের জন্য চিকিৎসা করার জন্য, সেই রোগী এখানে ডাক্তার নাই। এখানে তো কোনো চর্মরোগের ডাক্তার নেই। আমি 3 বার দেখাই গেছি কিন্তু কোনো উপকার হয় না আমার। তা আমি যে খুলনা যাই দেখাবো এরকমের কোনো আমার আসলে সামর্থ্য নাই। বিল্ডিং দেখা জায়গায় জায়গায় ধসে পড়ে গেছে। এই আতঙ্ক নিয়ে আমরা ভয়তে এখানে ঢুকি। প্রায় 300 থেকে 350 রোগী হয়, কিন্তু ঠিক মতন সেবা এখানে পাচ্ছে না। এখানে কোনো এক্সরে মেশিনটাই আছে, কিন্তু আল্ট্রাসাউন্ড, ইসিজি এসব কোনো কিছু নাই। এদিকে স্বল্প জনবল দিয়ে রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মকর্তাদের। 50,000 বিশিষ্ট হসপিটাল, তো সেই তুলনায় রোগী অনেক বেশি থাকে, 80-90 প্লাস থাকে। যে পরিমাণ রোগী, ডাক্তার মানে অন্য সবার রাউন্ড দিতে দিতে আসতে অনেক টাইম লাগে। বৃষ্টির সময় অধিক বৃষ্টি হলে, একটু ভারী বৃষ্টি হলে পানি পড়ে, ছাদ থেকে পানি চয়ে পড়ে, যার কারণে আমাদের কার্যক্রম ব্যাহত হয়। এখানে বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার না থাকায় বায়োকেমিস্ট্রির টেস্টগুলো আপাতত হচ্ছে না। আপাতত যা হচ্ছে তার মধ্যে ডেঙ্গু টেস্ট, টাইফয়েড, এছাড়া এএসও, সিআরপি, আরএ। বারবার জানানোর পরও ঊর্ধ্বতন মহল থেকে কোনো সমাধান আসেনি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। 30 বেডের যে হাসপাতাল, এর স্ট্রাকচার এখন খুবই নাজুক অবস্থায় চলে এসেছে। বিল্ডিং থেকে যে কোনো সময় কোনো মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়ে গিয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে। পুরো একটা হাসপাতালের জন্য মাত্র আমার 2 জন সুইপার দিয়ে আমাকে চলতে হচ্ছে, একজন রেগুলার বেসিসে, একজন আউটসোর্সিংয়ে। তো সবকিছু মিলায়ে আমরা বেশ একটু চ্যালেঞ্জের মুখে আছি। 2011 সালে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে হাসপাতাল দুটিতে 2 বিভাগ মিলিয়ে 5 শতাধিক রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, বাগেরহাট। রংপুরের পীরগাছা উপজেলায় গবাদি পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে অজানা রোগ। তবে উপসর্গ অ্যানথ্রাক্সের সঙ্গে মিলে গেলেও নির্বিকার প্রাণী সম্পদ অধিদপ্তর। অন্যদিকে সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর আক্রান্তদের তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ। শাকিল মাহমুদের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুরের পীরগাছা উপজেলার গ্রামে গ্রামে এখন হাহাকার। অজানা রোগে একের পর এক গবাদি পশু মরছে, আবার পশু থেকে সংক্রমিত হয়ে আক্রান্ত হচ্ছে মানুষও। উপসর্গ অ্যানথ্রাক্সের সঙ্গে মিললেও নিশ্চুপ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।
জ্বর থেকে হঠাৎ 24 ঘন্টা পার হইতো না, ওই অবস্থায় গরুটা মারা যেত। মারা যাওয়ার এদিকে নাড়াচাড়া করি আমি করাতে আমার যে সামান্য একটু ফুটকুনির মতো এখানে ঘামাচির মতো উঠে। গরু চড়ার নিয়ে যাবেন 1-2-3 ঘন্টা পর একটু আসি দেখে, দেখিয়া শেষ, কোনো ভূমিকাই নাই। একটা ইনজেকশন দিয়ে ছাড়ি দেয়। নতুন শেখে ওরাই ইনজেকশন ফিউজ করে, কিন্তু এনারা ফুস করে না ইনজেকশন। যদিও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে ভ্যাকসিন সংকটে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লাম্পি স্কিন ডিজিজে এই পীরগাছা উপজেলায় কিন্তু বেশ গরু মারাই গেছে, এটা আমি অকপটে স্বীকার করি। প্রায় 4 মাসে আমরা কোনো ভ্যাকসিন পাইনি। এদিকে গেল মঙ্গলবার এমন ভয়াবহ সমস্যা নিয়ে সময় সংবাদের সংবাদ প্রচারের পর নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে আক্রান্ত রোগীদের তথ্য সংগ্রহ শুরুর পাশাপাশি রোগটি নিয়ে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, উপসর্গ দেখে অ্যানথ্রাক্স মনে হলেও নমুনা পরীক্ষার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে রোগটি সম্পর্কে। আক্রান্ত হওয়ার পরে ওই পশুর রক্ত বা লালা থেকে আমরা যারা নাড়াচাড়া করছি, রান্না করছি, যারা ওই জবাই করার কাজে নিয়োজিত, তারাই আক্রান্ত হচ্ছি। গত 1.5 মাসে পীরগাছা উপজেলায় এই রোগে 2 শতাধিক মানুষ আক্রান্তের পাশাপাশি মারা গেছে কয়েক শত গবাদি পশু। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। মধুমতি ও নবগঙ্গার কবলে বিলীন হচ্ছে নড়াইলের অন্তত 70টি গ্রাম। ভাঙন মোকাবেলায় জরুরি জিও ব্যাগ ডাম্পিং করা হলেও ভাঙন থেমে নেই। এতে দিশেহারা নদী তীরের মানুষ। স্থায়ী সমাধান হিসেবে টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ 13 কিলোমিটার এলাকা চিহ্নিত করে স্থায়ী বাঁধ নির্মাণে ডিপিপি মন্ত্রণালয়ে জমা দেয়া আছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সজীব রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। নিজেদের ভিটেমাটি হারিয়ে পাগল প্রায় খুকি আঞ্জুমানারা। তাদের সামনে সন্তানদের নিয়ে এক অনিশ্চিত জীবন। একই অবস্থা নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি পাড়ের অন্তত 45টি গ্রামের লাখো মানুষের। চলতি বছরের শুরুতে শীত মৌসুম থেকে শুরু হয় মধুমতির ভাঙন। গত 1.5 মাসে এর তীব্রতা বাড়ে। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। এতে দিশেহারা নদী তীরের মানুষ। আমাদের ঘর বাড়ি সবই তো জমিতে নদীতে চলে গেছে। গ্রামের মানুষ এখন দিশেহারা হয়ে গেছে, কোথায় থাকবে কেউ বুঝতেই পারতেছে না। 2বার বাড়ি ভাঙছে, 2বার সরাইছে। হাঁসের খামার ছিল, এই সবজি খাত ছিল, আমি প্রতিমধ্যে মানুষ এগুলো করে খেতাম, এটাও চলে গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে লোহাগড়া উপজেলায় মধুমতির ভাঙনের কবলে রয়েছে 45টি গ্রাম, আর কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীর ভাঙনের কবলে রয়েছে অন্তত 25টি গ্রাম। জরুরি ভাঙন মোকাবিলায় জিও ব্যাগ ডাম্পিং করা হলেও ভাঙন থেমে নেই। এজন্য একটি টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। 2 পাশে ভাঙে আবার জিও ব্যাগ দিয়ে একবারে বিলীন হয়ে যায়। এক অংশ চলে গেছে, সেই ক্ষেত্রে আমাদের আসলে একটা স্থায়ী বাঁধ দরকার। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ 13 কিলোমিটার এলাকা চিহ্নিত করে স্থায়ী বাঁধ নির্মাণে ডিপিপি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রস্তাবনা প্রেরণ করেছে এবং সেই প্রস্তাবনার আলোকে আমাদের গড়াই নদীর 2 পাড়ে একটা ফিজিবিলিটি স্টাডি চলমান আছে। ফিজিবিলিটি স্টাডি শেষে আমরা স্থায়ী বাঁধের জন্য কার্যক্রম গ্রহণ করব। 166 কিলোমিটার দীর্ঘ মধুমতি নদীর প্রায় 80 কিলোমিটার ও 200 কিলোমিটার দীর্ঘ নবগঙ্গার প্রায় 42 কিলোমিটার অংশ নড়াইলের উপর দিয়ে বয়ে গেছে। সময় সংবাদ, নড়াইল। বন্যপ্রাণী এবং নদী খালের মাছের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় সুন্দরবনে পর্যটক প্রবেশ সহ নদী খালে মাছ ও কাঁকড়া ধরায় চলছে নিষেধাজ্ঞা। 1 জুন থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা শেষ হবে 31 আগস্ট পর্যন্ত। তবে নিষেধাজ্ঞা শেষ হতে চললেও সহায়তার জাল পাননি জেলেরা। তালিকা না পাওয়ার পাল্টাপাল্টি অজুহাত মৎস্য ও বন বিভাগের। তানজিম আহমেদের রিপোর্টটি বিস্তারিত। নদীর কিনারে ঢেউয়ের তালে দুলছে নৌকা, ওপারে সুন্দরবন। নৌকায় নদী পাড়ি দিয়ে এই বন থেকেই মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ হয় উপকূলের হাজারো জেলে পরিবারের। 1 জুন থেকে 3 মাসের জন্য সুন্দরবনের নদী খালে বন্ধ মাছ ও কাঁকড়া আহরণ। বন্ধের 3 মাস কর্মহীন বনজীবীদের পর্যায়ক্রমে 120 কেজি করে চাল দেওয়ার কথা। তবে নিষেধাজ্ঞা প্রায় শেষ হলেও কোনো সহায়তা পাননি তারা। এতে অবরোধকালীন সময়ে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা। বেসরকারি উন্নয়ন সংস্থা বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে মেটাচ্ছেন পরিবারের চাহিদা। যখন ওই জাল ধরাটা বন্ধ হয়ে যায়, মাছ ধরাটা বন্ধ হয়ে গেলে তখন যদি সেই চাল ওই একদিন না, যদি আপনি 10 দিন পরেও যে চালটা দেন, সেই জালের জন্য ক্ষতি। কষ্ট লাগে কি কারে বলবেন, আর আমি কারে বলবো না। যারা প্রকৃত জেলে তাদের যেন খুব তাড়াতাড়ি কাটটা হয়। বন বিভাগ এবং মৎস্য বিভাগের আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই
ভাতা পেতে দেরি হচ্ছে এবং এখনো এই বনজীবীদেরকে ভাতার আওতায় আনা হয়নি। 2023 সালের শেষের দিকে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার 18,400 জন জেলের তালিকা করে নিবন্ধন এবং সহযোগিতার আওতায় আনার জন্য মৎস্য অধিদপ্তরে প্রেরণের কথা জানায় বন বিভাগ। তবে স্থানীয় মৎস্য অধিদপ্তর বলছে জেলেদের পূর্ণাঙ্গ কোনো তালিকা পায়নি তারা। ফলে বিষয়টি এখন পর্যন্ত মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের মধ্যে চিঠি চালাচালি পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে। আমাদের যে সুন্দরবন ডুয়েলার্স যে জেলেরা, তাদের সাথে সমুদ্রগামী জেলেদের দ্বৈততা পরিহার করার জন্য আমরা মেনলি বন বিভাগের কাছে তালিকা চেয়েছি। এই তালিকা পেলে এবং আমরা মানে দ্বৈততাটা পরিহার করা সম্ভব হবে। এটা কোঅর্ডিনেশনটা একটু বাড়াইলে আমার মনে হয় এটা সবাইকে চাল দেওয়ার এটা কোনো বাধা হবে না। এই মন্ত্রণালয়ের তরফ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং আগামী বছর যেন তারা পায় সে ব্যাপারে অনেক দূর অগ্রগতি হয়েছে। সম্ভব একান্তই না হয় তাহলে কিন্তু আমরা আমাদের তরফ থেকে আলাদাভাবে তাদের সহায়তা দেওয়া যায় কিনা সে বিষয়টিও মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে। সুন্দরবনে জেলে প্রবেশে নিষেধাজ্ঞা শেষ হবে আগামী 31 আগস্ট। তানজিম আহমেদ, সময় সংবাদ। অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন ডিলাররা, এমন দাবি ভোগান্তির শিকার চুয়াডাঙ্গার কৃষকদের। আবাদি জমির পরিমাণ যাই হোক না কেন, কোনো কৃষকেই 25 কেজির বেশি সার পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। তবে বেশি দাম দিলেই মিলছে বস্তা বস্তা সার। রয়েছে বীজের দাম বেশি নেওয়ারও অভিযোগ, যদিও কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই। মাহফুজ মামুনের তথ্য ও ছবিতে রিপোর্ট। আমন ধান, কপি, ধনেপাতা, কলাই, কলা পেঁপে, গ্রীষ্মকালীন সবজি, ফলসহ বিভিন্ন ধরনের ফসল চাষে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার কৃষকরা। ভালো ফলনের আশা করলেও পর্যাপ্ত সার না পাওয়ায় বাড়ছে তাদের লোকসানের শঙ্কা। কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টে চাহিদা মতো সার পাচ্ছেন না তারা। তবে নির্ধারিত মূল্যের চেয়ে বস্তায় 150 থেকে 300 টাকা বেশি গুনলেই চাওয়া মতো সার বিক্রি করছেন ডিলাররা। সারের অভাবে চাষ করতে পারছি না, তো আমরা যখন নিতে যাচ্ছি আইডেন্টি কার্ড দিয়ে আপনার 25 কেজির বেশি দিচ্ছে না। 25 কেজি সার দিয়ে আমার 40 বিঘা ভূমি কপি আমি কিভাবে প্রোডাকশন করব? আমরা 2200 টাকা করি সুরাই মার্কেট থেকে ড্যাপ কিনতে হচ্ছে আমাদের। ডিলারের কাছ গেলে পরে আমরা তো সার পাই না। আমার চাষ 10 বিঘা, আমি 25 কেজি সার নিয়ে আমি কি করব? সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই নির্ধারিত মূল্যে বিক্রি করছি। সারের অতিরিক্ত মূল্যের যে দাবি করা হচ্ছে বা চাষিদের যে অভিযোগ, এগুলা পুরোপুরি সত্য না। কৃষি বিভাগের তথ্য, জেলায় ইউরিয়া এবার 4411 মেট্রিক টন, টিএসপি 521 মেট্রিক টন, ডিএপি 1383 মেট্রিক টন ও এমওপি 1528 মেট্রিক টন সার মজুত রয়েছে। কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কৃষক ভাইরা যেন এই সমস্ত সমস্যার যদি সম্মুখীন হন, সেক্ষেত্রে অন্ততপক্ষে উপজেলা কৃষি অফিসে যেটা একটু যোগাযোগ করেন। আমরা আশা করি কৃষকের এই সমস্যা আমরা দ্রুততম সময়ের মধ্যেই সমাধান করে দিতে পারবো, কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সার রয়েছে। এমন যদি কেউ ব্যবসা করে দাম বেশি নেয়, সেক্ষেত্রে উনি যদি প্রপার ডকুমেন্টস আমাদেরকে দিতে পারে, আমরা আইনগত ব্যবস্থা নেব। চুয়াডাঙ্গা জেলায় বিসিআইসি 48টি ও বিএডিসির 108 জন ডিলার সার বিক্রি করেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। খসে পড়ছে পলেস্তারা, দেখা দিয়েছে ফাটল। কুষ্টিয়ায় ঝুঁকিপূর্ণ সরকারি ভবন দখলে নিয়ে বসবাস করছেন নিম্ন আয়ের মানুষ। ভবনগুলো ভেঙে ফেলার পাশাপাশি বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। বাবুল হোসেনের ক্যামেরায় এসএম রাশেদের রিপোর্ট। 1863 সালে কুষ্টিয়া মহকুমা হয়। 1947 সালে দেশভাগের ফলে নদিয়া জেলা ভেঙে হয় কুষ্টিয়া জেলা। ব্রিটিশ আমল থেকে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে এই জেলায়। নিজেদের প্রয়োজনে নানা পাকা স্থাপনা গড়ে তোলেন ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য ও প্রশাসনিক কারণে 1908 সাল থেকে জেলায় অনেক পাকা স্থাপনা নির্মিত হয়। এসব পাকা স্থাপনা এখন জরাজীর্ণ, খসে পড়েছে পলেস্তারা, দেখা দিয়েছে ফাটল। জীবনের ঝুঁকি নিয়ে দখল করে এসব ভবনে বসবাস করছেন নিম্ন আয়ের অনেক পরিবার। মানবেতর জীবনযাপন করছি। বর্ষার সময় বিল্ডিংয়ের ফ্লোরে পানি হয়ে যায়, চারিপাশে পানি হয়ে যায়। পরিত্যক্ত বিল্ডিং দিয়ে যে পলেস্তারা পড়ে
বিছনাপত্র নষ্ট হয়, জীবনের ঝুঁকি আছে। পুনর্বাসনের আওতা নিয়ে এসে এদের একটা বাঁচার ব্যবস্থা করে দিতে হয়। 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং হয়, তাও এই এলাকায় অনেক উন্নতি হবে। সরকার কাছে আকুল আবেদন করে এই বাসাগুলো ভেঙে দিয়ে নতুন করে বিল্ডিং করে আমাদের বাঁচার সুযোগ করে দেয়। কমিটির মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভেঙে ফেলা হবে বলে জানান জেলা প্রশাসক। যেখানে দেখব যে বসবাস করার কোনো পরিবেশ নেই, সেখানে আমরা যারা যদি কেউ থেকে থাকে তাদেরকে আমরা সেখান থেকে চলে যেতে বলবো। এই কমিটির কার্যক্রমের আওতায় আমরা এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো অচিরেই নিলামের মাধ্যমে বিক্রয় করে তারপরে এগুলো কন্ডেম বিল্ডিংগুলো আমরা ভেঙে ফেলবো। জেলা প্রশাসনের রাজস্ব শাখার তথ্য মতে জেলায় প্রায় 350টি ঝুঁকিপূর্ণ সরকারি ভবন রয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগ সহ 19 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফের বিরুদ্ধে নারী বিদ্বেষী মনোভাব ও রেজিস্ট্রার সাইফুল ইসলামের বিরুদ্ধে ছাত্রদলকে কটূক্তির অভিযোগ করেন তারা। পাশাপাশি শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত, শাটলের ভোগান্তি নিরসন, ডাইনিংয়ে স্বাস্থ্যকর খাবারের দাবি জানান। তবে ছাত্রদলের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা বলেছি তাদের নিরাপত্তাটা, শাটলের নিরাপত্তাটা আপনারা জোরদার করেন, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত আমার মনে হয় দৃশ্যমান কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। নারী বিদ্বেষী নির্লজ্জ ব্যক্তিত্বহীন প্রক্টরকে দলকানা প্রক্টরকে আমরা বৈধতা দাবি করতেছি এবং ছাত্র সমাজকে নিয়ে কটূক্তিকারী রেজিস্ট্রারের এই দলকানা রেজিস্ট্রারকে আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে অতি দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ দাবি করতেছি। যেটা আমি অছাত্র বলেছি, তারপরে এটা মুখ্যতা পরিচয় সেটা বলেছি, সেটা তারা আন্দোলন করছে। আমি মনে করি তাদের বোধোদয় হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এক আহ্বান জানান। নির্বাচন যখন আসে তখন আমরা সহিংসতার রূপে এই বিভক্তি আমরা দেখতে পাই। আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি, আর সকলের কাছে আমার অনুরোধ থাকবে এই নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়। দলীয় প্রতিনিধি নির্বাচন ছাড়াই লক্ষ্মীপুরে দক্ষিণ হামচাদি ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে সদর উপজেলার পালেরহাট বাজারে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সে সময় পকেট কমিটি বাতিল করে দলীয় নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের দাবি জানানো হয়। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ মিজাহুল আলিফ। বরগুনায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে হৃদয় খান নামের একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌসী আদেশ দেন। একই সঙ্গে মরদেহ লুকাতে সহায়তা করায় জাহিদুল নামের আরও একজনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদালত সূত্রে জানা যায় 2024 সালের 5 ফেব্রুয়ারি আমতলী থেকে 12 বছরের কিশোরীকে অপহরণের পর 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে হৃদয় খান। এই ঘটনায় মামলা হলে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যে খাল থেকে উদ্ধার হয় মাদ্রাসা ছাত্রীর মরদেহ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ব্যাংক ডাকাতির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার রাতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ভজনপুর শাখার ভেতর থেকে ডাকাতির সরঞ্জাম সহ তাকে আটক করা হয়। স্থানীয়রা জানান, কার্যালয়ের ভেতরে হঠাৎ আলো জ্বলতে দেখলে সন্দেহ হয় নিরাপত্তা রক্ষীর। পরে বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের জানানো হয়। খবর পেয়ে ব্যাংকের ভেতর থেকে যুবক শহীদুল হককে আটক করে পুলিশ। ব্যাংকের যে আমাদের নিরাপত্তা প্রহরী আনিস অস্থায়ী থাকে, সে খাবার খাওয়ার জন্য বাইরে গেছিল। এই মুহূর্তে এখানে ভিতরে আসে, দেখে বাইরে থেকে যে এখানে একজন ব্যক্তি চেয়ারে বসে আছে।
সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তারপর তাকে দেখে যে তার কাছে একটা ব্যাগ আছে, তারপরে তাদের যে লকার আছে লকার ভাঙার চেষ্টা করছে। সময় ব্যাংকে আসে টাকা তুলছে, টাকা তোলার পর আর বাইরে হয়নি, ভিতরে গোপনে ছিল। পরবর্তীতে এই ব্যাংকের যে স্টাফ তারা বাইরে খায় বাড়িতে ব্যাংকে আসে দেখতেছে যে ব্যাংকের লোক এই ফাঁকে ভোল্টটা সে কাটতেছিল, কাটার যন্ত্র সে নিয়ে এসছে বাইরে থেকে। টাঙ্গাইলের ঘাটাইলে চাঞ্চল্যকর ডাকাতির মামলায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ডাকাতির ব্যবহৃত অস্ত্র। পুলিশ জানায় তথ্য প্রযুক্তি সহায়তায় ডাকাত দলের সক্রিয় সদস্য সোহাগ মণ্ডলকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে ডাকাতির কথা স্বীকার করেন তিনি। পরে তার স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে মাস্টার মাইন্ড মিন্টুকে নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেফতার করা হয়। মিন্টুর দেওয়া তথ্যে গাজীপুরের কোনাবাড়ি থেকে অন্য সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশে ফিরেছেন বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া 17 বাংলাদেশি। বুধবার বিকেলে ভারতের পেট্রোপোল সীমান্ত দিয়ে যশোরের বেনাপোল চেকপোস্টে তাদের ফেরত আনা হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ভারতে আটকের পর পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রে ছিল ভুক্তভোগীরা। পরে দুদেশের স্বদেশ প্রত্যাবাসন চুক্তির আওতায় তারা ফেরার সুযোগ পান। ফেরত আসা নারী ও শিশুদের আইনি সহায়তার জন্য 3টি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র এবং রেলওয়ে বাংকার এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় গণশুনানি হয়েছে। বুধবার দুপুরে সার্কিট হাউসে গণশুনানি করে মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক এবং মন্ত্রিপরিষদ সচিব জাহেদা পারভিন। এতে বিভাগীয় কমিশনার, উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি ছাড়াও বক্তব্য দেন পরিবেশবাদী সংগঠন, ট্রাক পরিবহন মালিক সমিতি, পাথর ব্যবসায়ী সমিতি ও সাংবাদিক নেতারা। কাউকে পেয়েছিলাম আপনাদের মধ্যে যারা কাজ করেন, অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা আমার সাথে রয়েছে। জি, খাগড়াছড়িতে বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে উপজেলা কৃষি অফিসে অভিযান চালিয়েছে দুদক। বুধবার সকালে সদর উপজেলা কৃষি অফিস সহ জেলা পরিষদে অভিযানে যায় দুদকের 3 সদস্যের একটি দল। জানায়, অর্থ আত্মসাৎ এবং যন্ত্রপাতি বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়ায় সত্যতা যাচাইয়ে চালানো হয় অভিযান। তদন্ত শেষে কমিশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। অভিযানে নেতৃত্ব দেন সংস্থার রাঙামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। বুধবার সকালে কুমিল্লার ময়নামতি, দেবপুর বাজার, কংসনগর সহ বেশ কয়েকটি স্থানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে কোথাও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন এলাকাবাসী। তারা জানান, 2022 সালের সেপ্টেম্বরে একনেকের সভায় 4 লেনে উন্নীতকরণ প্রকল্পটি পাশ হলেও 2024 সালে তা বন্ধ হয়ে যায়। এতে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। মারা গেছেন অন্তত 87 জন, আহত হয়েছেন 2 শতাধিক। এই অবস্থায় সড়কটি দ্রুত 4 লেনে উন্নীতকরণের দাবি জানানো হয়। পরে সড়ক জনপদ বিভাগ এবং জেলা পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে যান বিক্ষোভকারীরা। মার্কিন শুল্ক আরোপের জেরে উৎপাদন বন্ধ করে দিয়েছে ভারতের বড় 3 শহরের টেক্সটাইল ও পোশাক কারখানা। রপ্তানিকারকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলো অর্ডার বাতিল করেছে, তাই উৎপাদন অব্যাহত রাখতে সরকারের সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানগুলো। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘটনা নরেন্দ্র মোদী সরকার যথাযথ সামলাতে ব্যর্থ হয়েছেন বলে মনে করছেন ভারতের সাবেক শীর্ষ কূটনীতিকরা। যুক্তরাষ্ট্র ভারতীয় টেক্সটাইল পণ্যের সবচেয়ে বড় বাজার। দেশটিতে বছরে $10 বিলিয়ন বেশি মূল্যের পণ্য রপ্তানি করে নয়াদিল্লি। সম্প্রতি যুক্তরাষ্ট্র 50% শুল্ক আরোপ করায় এশিয়ার মধ্যে ভারত এখন সবচেয়ে বেশি শুল্কের বোঝা বহন করছে। এর জেরে দেশটির বড় 3 শহরের টেক্সটাইল ও পোশাক কারখানাগুলো ইতোমধ্যে উৎপাদন বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতীয় রপ্তানিকারকদের সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস জানিয়েছে, অতিরিক্ত শুল্ক আরোপের কারণে তিরুপুর, নয়ডা ও সুরাটের টেক্সটাইল ও পোশাক কারখানাগুলো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। কারণ খরচ বেড়ে যাওয়ায় প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় অবিলম্বে সরকারের সহায়তা চেয়েছে কারখানাগুলো। এদিকে ভারত সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বস্ত্র ও পোশাক রপ্তানিকারকরা আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বড় ক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট এবং গ্যাপ অর্ডার বাতিল করেছে, কারণ তারা অতিরিক্ত খরচ ক্রেতাদের উপর চাপাতে চান না, তাই পণ্যের দাম কমাতে বলেছেন। ভারতের গণমাধ্যম দ্য ওয়ার্ড জানিয়েছে, নতুন শুল্ক কাঠামোয় বোনা ও নিট পোশাক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি অন্য টেক্সটাইল খাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন 2025-26 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানির মূল্য আগের বছরের তুলনায় 40-45% কমে যেতে পারে। এজন্য নরেন্দ্র মোদী সরকারকে দোষারোপ করছেন ভারতের সাবেক কূটনীতিকরা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে বিষয়টি যথাযথভাবে সামলাতে ব্যর্থ হয়েছেন বলে মনে করছেন তারা। সাবেক পররাষ্ট্র সচিব বিবেক কাটজু বলেছেন, এ বিষয়ে ভারতের জনগণের কাছে মোদী সরকারের জবাবদিহি করা উচিত। শেখ সাদি মারজান, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্টের নতুন শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে 43% পর্যন্ত রফতানি কমার আশঙ্কায় নয়াদিল্লি। জিটিআরআইয়ের এক গবেষণায় বলা হয়, মার্কিন শুল্কের কারণে দেশটিতে কমবে কর্মসংস্থান, ক্ষতির মুখে পড়বেন হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী। অবশেষে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভালো থাকার মাসুল গুনতে হলো ভারতের। বুধবার থেকে ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। এতে শুল্ক হার দাঁড়িয়েছে গড়ে 50%। গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআরআই এর তথ্য, মার্কিন শুল্ক ভারতের $6,020 কোটি রফতানিকে প্রভাবিত করবে, যার মধ্যে রয়েছে বস্ত্র, গহনা, চিংড়ি, কার্পেট ও আসবাবপত্র খাত। শ্রমঘন খাতে ভারতের রফতানি 70% পর্যন্ত কমে যেতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রগামী রফতানি 43% কমিয়ে দেবে বলে তথ্য উঠে আসে পরিসংখ্যানে। এদিকে ভারতের ওপর আসা এই খড়গ মোকাবিলায় দেশটির অভ্যন্তরীণ ব্যবসা বাড়ানোর তাগিদ ক্ষুদ্র ব্যবসায়ীদের। আমাদের উচিত আমাদের দেশের ভেতরে যতটা সম্ভব পণ্য বিক্রি করার চেষ্টা করা, এবং যদি আমাদের রপ্তানি করতে হয় তাহলে আমাদের উচিত যুক্তরাষ্ট্রের পরিবর্তে অন্যান্য দেশের কাছে পৌঁছানো। আমাদের জন্য এটি বিশাল ক্ষতি। অন্য কোনো দেশের প্রতি যুক্তরাষ্ট্রের ক্রোধের বোঝা ভারতকে বহন করতে হবে, এটা অন্যায্য। বিশেষজ্ঞরা বলছেন, নতুন শুল্ক ভারতের হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য হুমকি স্বরূপ। এতে দেশটিতে কর্মসংস্থান হ্রাসেরও শঙ্কা রয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ। মার্কিন চাপের মুখে এক হচ্ছে তিন পরাশক্তি, চীন, রাশিয়া ও ভারত। আগামী সপ্তাহে চীনের থিয়েনচিনে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে একই মঞ্চে উঠবেন শি জিনপিং, ভ্লাদিমির পুতিন আর নরেন্দ্র মোদী। অতিরিক্ত শুল্ক আরোপকে হাতিয়ার করে বিশ্ব বাণিজ্যকে হুমকির মুখে ঠেলে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের মধ্যেই শক্তি জানান দিতে এক হচ্ছেন তারা। আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী থিয়েনচিনে আয়োজিত একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে এক মঞ্চে উঠতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনের আয়োজন করেছে সাংহাই সহযোগিতা সংস্থা। এতে রাশিয়া, ভারত ও চীনের পাশাপাশি মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার 20টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের বাড়াবাড়ি কর্মকাণ্ডের মধ্যেই এক মঞ্চে শি, পুতিন ও মোদির এ উপস্থিতি হবে গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর অর্থনীতি, নিরাপত্তা সহ নানা বিষয়ে শক্তিশালী সংহতির দারুণ দৃষ্টান্ত। এছাড়া এ বৈঠক হবে মার্কিন বিভিন্ন নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার জন্য একটি কূটনৈতিক বিজয়। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি হলেও পুতিন এখানে মঞ্চ ভাগ করবেন শি ও মোদির সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 7 বছর পর চীন সফরে যাচ্ছেন। 2020 সালে সীমান্ত সংঘাতের পর থেকে দুই দেশের সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ। তবে সাম্প্রতিক সময়ে উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেয় এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে ধরা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে শি মোদির বৈঠক সীমান্ত থেকে সেনা প্রত্যাহার, বাণিজ্যিক ছাড় এবং ভিসা নীতি সহজীকরণের মতো ঘোষণার পথ তৈরি করতে পারে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। গোপনে গ্রিনল্যান্ডে প্রভাব খাটানোর জেরে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে উত্তেজনা বেড়েছে। এই ঘটনার জেরে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন শীর্ষ কূটনীতিকদের কোপেনহেগেনে তলব করেছেন।
দেশটির গোয়েন্দা সংস্থা পিটিই জানিয়েছে, গ্রিনল্যান্ডকে ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন করতে বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক প্রচারণা ও গোপন প্রভাব অভিযান চালানো হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গ্রিনল্যান্ডের রাজধানী নুকে এক মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রপন্থীদের তালিকা করেছেন এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী গঠনের চেষ্টা চালাচ্ছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার গ্রিনল্যান্ডকে অধিগ্রহণের কথা জানিয়েছেন। জার্মানিতে আশঙ্কাজনকভাবে বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা। গেল কয়েক মাসে একের পর এক তরুণ প্রাণের এমন অকাল মৃত্যুতে শোকাহত সহপাঠী ও প্রবাসীরা। কেন এই সম্ভাবনাময় শিক্ষার্থীরা বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ? জার্মানি থেকে বিস্তারিত বিটু বড়ুয়া রিপোর্টে। উচ্চশিক্ষা, গবেষণা কিংবা পড়াশোনা শেষে কেরিয়ার গড়ার অন্যতম গন্তব্য জার্মানি। বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য আর আধুনিক জীবনের আকর্ষণে দেশটিকে বেছে নিচ্ছেন হাজারো বাংলাদেশি শিক্ষার্থী। কিন্তু গেল কয়েক মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কয়েকটি আত্মহত্যার ঘটনায় হতবাক প্রবাসীরা। সিলেটের মৌলভীবাজারের সন্তান সুলতান মারুফ আহমেদ পড়তে এসেছিলেন ডার্মস্টাড বিশ্ববিদ্যালয়ে। মার্চের 12 তারিখ তার লাশ উদ্ধার করে পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় তিনি আত্মহত্যা করেছেন, তবে কারণ আজও অজানা। জুনের 6 তারিখ বার্লিনে উদ্ধার করা হয় মোহাম্মদ ইফতেখার হোসেন মিয়া প্রথমের মরদেহ। নোয়াখালীর এই তরুণ পড়তেন ব্রান্ডেনবুর্গের টেকনিক্যাল হাই স্কুল ভিলডাউতে। তার এক মাস পরেই জুলাইয়ের 6 তারিখে আত্মহত্যা করেন ফেনীর দাগনভূঞার ASM নুরুজ্জাফা তামিম। হাম লিপস্টাড বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রের মৃত্যুতে হতবাক প্রবাসী বাংলাদেশিরা। সহপাঠীরা বলছেন, জার্মানিতে এসে খণ্ডকালীন কাজের সুযোগ না পাওয়া, পারিবারিক চাপ, আর্থিক সংকট ও একাকিত্বই এসব অপমৃত্যুর বড় কারণ। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আসে, তাদের একটা টাকার একটা চাপ থাকে, 13,000 ইউরোর একটা চাপ থাকে বছরে। তার ভিতরে আবার ব্লক আছে, 12,000 ইউরোর একটা ব্লক আছে। জব খুব ভালোভাবে খুঁজে পাই না, এবং যেই টাকাটা আমরা নিয়ে আসি ওইটাও খুব কষ্ট হয়ে যায় চলাফেরা করতে। সেই জন্য মানসিক আমরা অনেকেই চাপে থাকি। এখানে স্টুডেন্টরা আসার পরে যে সমস্যাটা সবচেয়ে বেশি সম্মুখীন হয় সেটা হচ্ছে ভাষার জটিলতা। এমন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কমিউনিটি নেতারা। প্রয়োজনে শিক্ষার্থীদের মানসিক সাপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। বাংলাদেশি যারা শিক্ষার্থী এখানে বার্লিনে জার্মানি অবস্থান করছেন, যাদের যদি কোনো সমস্যা হয় চাকরি ব্যাপারে, কাগজপত্রের ব্যাপারে, আমরা সর্বদাই সাহায্য সহযোগিতা করে থাকি। এর আগেও জার্মানির বার্লিনে বাংলাদেশি এক তরুণী নর্দার্ন ওয়েস্টফালেনের ছোট্ট শহর মিন্ডেনে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। মনোবিজ্ঞানীদের মতে প্রত্যাশা আর বাস্তবতার ফারাক মানসিক চাপে বেছে নেয় আত্মহননের পথ। সময় মতো কাউন্সেলিং পেলে হয়তো ফিরিয়ে আনা যেত স্বাভাবিক জীবন। গত 3 মাসে জার্মানিতে কমপক্ষে 3 জন বাংলাদেশি শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছে, যেটি নিঃসন্দেহে উদ্বেগজনক। এ ধরনের হৃদয় বিদারক ঘটনা এড়াতে শিক্ষার্থীর পরিবারের পাশাপাশি জার্মানিতে যে বাংলাদেশি কমিউনিটি রয়েছে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান এদেশের সর্বস্তরের প্রবাসীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। পিসিবিতে সভাপতি হতে আসতে চান তামিম ইকবাল, সমর্থন ক্লাব কর্তাদের। ক্রিকেটারদের পছন্দ আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনের তারিখ জানা যাবে সিলেটের বোর্ড সভায়। অনুমতি ছাড়াই লাখো ব্যবহারকারীর ব্যক্তিগত কথোপকথন ফাঁস করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত চ্যাটবট গ্রক। গুগলে কিছু বোতাম চাপলেই সামনে আসছে প্রায় 3,70,000 কথোপকথন। এতে গোপনীয়তার বিপর্যয় হচ্ছে বলে আখ্যা দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। বিশ্বের তাবৎ তথ্যের জানানদাতা হোক কিংবা মনের কথা ভাগাভাগি করে নেওয়ার সঙ্গী, বর্তমানে সব ক্ষেত্রেই জায়গা করে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত চ্যাটবট। বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ এই চ্যাটবটগুলোর নিরাপত্তা পলিসি, যা ব্যবহারকারীর সকল তথ্য গোপন রাখার প্রতিশ্রুতি দেয়। তবে সেই নিরাপত্তার চাদরেও এবার ছেদ দেখা দিল। মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠানের এআই চ্যাটবট গ্রকের সঙ্গে ব্যবহারকারীদের হওয়া 3.5 লাখেরও বেশি কথোপকথন গুগলে প্রকাশ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার গুগলে করা অনুসন্ধানে এ তথ্য জানা যায়। এই বিষয়টি প্রথম প্রকাশ করে ফোর্বস। তাদের গণনা অনুযায়ী বর্তমানে অন্তত 3,70,000 ব্যবহারকারীর কথোপকথন গুগলে পাওয়া যাচ্ছে। এই চ্যাট ট্রান্সক্রিপ্টে ব্যবহারকারীরা নিরাপদ পাসওয়ার্ড তৈরির পরামর্শ, ওজন কমানোর জন্য খাবারের পরিকল্পনা এবং চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত
প্রশ্ন জিজ্ঞেস করেছেন। অনেকে আবার চ্যাটবটটির সর্বোচ্চ কার্যসীমা পরীক্ষা করার জন্য মাদক তৈরির উপায় জানতে চেয়ে প্রশ্ন করেছেন। এই কথাবার্তা পরিচিতদের সঙ্গে ভাগাভাগি করে নেয়ার জন্য গ্রকের শেয়ার বাটন রয়েছে। ওপেনএআইয়ের দাবি, এই তথ্য কখন কার সঙ্গে শেয়ার করা যাবে তার নিয়ন্ত্রণ পুরোপুরি ব্যবহারকারীর হাতে রয়েছে। তবে গণমাধ্যম বলছে, এই বাটনটি চাপলেই সম্পূর্ণ কথোপকথন গুগলের সকলের জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে। এর আগে মেটা এআই এর ব্যবহারকারীর কনভারসেশন গুগলের ডিসকভার পেজে আসায় সমালোচনার মুখোমুখি হয় প্রতিষ্ঠানটি। এ অবস্থায় নতুন করে ডিজিটাল নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে জনমনে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীর অ্যাকাউন্টের একান্ত ব্যক্তিগত তথ্য আংশিক গোপনীয় থাকলেও অনেক সংবেদনশীল তথ্যই প্রকাশ হয়ে যাচ্ছে চ্যাটের মাধ্যমে, যা একবার প্রকাশ হলে ইন্টারনেটের চিরকাল তার অস্তিত্ব থাকবে। এই পরিস্থিতিকে গোপনীয়তার বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মরুর বুকে গড়ে উঠেছে এক সবুজের সমারোহ। সৌদি আরবের আসির প্রদেশের রিজাল আলমা পাহাড়ি সবুজে ঘেরা এই গ্রামের তরুণ এক প্রকৌশলী নিজের বাড়িকে রূপ দিয়েছেন এক অনন্য পর্যটন আকর্ষণে। মাত্র 4 বছরে সেখানে ভিড় জমিয়েছেন বিশ্বের 12 লাখের বেশি পর্যটক। আরব্য বেদুইনের দেশ সৌদি আরবের ধুধু মরুভূমির মধ্যে এক টুকরো প্রশান্তির ছোঁয়া আসির প্রদেশের রিজাল আলমা গ্রাম। সেখানে এক টুকরো সবুজের সমারোহ। পাহাড়ি সবুজে ঘেরা এই গ্রামের তরুণ এক প্রকৌশলী মোহাম্মদ আল আলমাই পরিবারের সঙ্গে বাস করেন 3 তলা বাড়িতে। একটু ভিন্নতা আনার প্রচেষ্টায় নিজের বাড়িকে গড়ে তুলেছেন দেশটির অন্যতম এক পর্যটন আকর্ষণে। বাড়িটির নাম দিয়েছেন হানি কটেজ। প্রতিদিন 3500-এর বেশি পর্যটক ভিড় করেন এই মৌমাছির টাওয়ারে। তারা সরাসরি অভিজ্ঞতা নেন মৌচাক থেকে মধু সংগ্রহের। বাড়ির 2য় তলায় বর্তমানে তার মা থাকেন, আর 3য় তলা পরিণত হয়েছে মধু পরীক্ষা কেন্দ্রে। আল আলমাই জানান, 4 বছরের মধ্যে সেখানে গেছেন বিশ্বের 100 দেশের 12 লাখের বেশি মানুষ। দর্শনার্থীদের বিনোদনের জন্য রাখা হয়েছে 50টির বেশি প্রজাতির মধু। এছাড়াও পাথরের দেয়াল এবং বায়ুশক্তি চালিত রিফাইনারি দিয়ে প্রাচীন কৌশলে তৈরি কাঠের মৌচাকের মাধ্যমে ঐতিহ্যবাহী পদ্ধতি তুলে ধরা হয়। সৌদি আরবের অসাধারণ মধুর কথা অনেক শুনেছি। আমার দেশেও ভালো মধু পাওয়া যায়, তবে এখানকার বিখ্যাত মধুর স্বাদ নিতে এসে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে। পুরো অভিজ্ঞতাই অসাধারণ। এখানে এসে সব ধরনের মধুর স্বাদ নিতে পেরেছি। হাজার বছর ধরে এখানকার বাসিন্দারা একটা মৌমাছির এবং আরেকটা নিজেদের থাকার জন্য মোট 2টি ঘর বানাতেন। পর্যটকদের আকর্ষণ করতে মৌমাছির চাকের মাধ্যমে এখানকার ঐতিহ্যকে পুনরুদ্ধার করার চেষ্টা করছি। মোহাম্মদ আল আলমাইয়ের এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছে সৌদি আরবের পর্যটন উন্নয়ন কৌশলও। আসির উন্নয়ন কর্তৃপক্ষের লক্ষ্য 2030 সালের মধ্যে এই অঞ্চলের পর্যটকের সংখ্যা 3 গুণ বাড়িয়ে 80 লাখে নেয়া। আগের তুলনায় 6% বেড়ে শুধু 2024 সালেই দেশটিতে 1,60,00,000 পর্যটক গেছেন। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। পরিচালক নয়, ক্রিকেট বোর্ডের দায়িত্বে এলে সভাপতি হয়ে আসতে চান তামিম ইকবাল। ঢাকা ক্লাব কর্তাদের বড় অংশের সমর্থনও পাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক। বিসিবি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে 1 সেপ্টেম্বরে সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ড সভায়। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের শুরুতে হতে পারে বিসিবি নির্বাচন। হোম অফ ক্রিকেটে কান পাতলে এখন একটাই আলোচনা, কবে হচ্ছে বিসিবি নির্বাচন। অক্টোবরে শেষ হচ্ছে বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষ নাগাদই হতে পারে ভোটের হিসেব নিকেশ। 1 সেপ্টেম্বর সিলেটে হবে পরবর্তী বোর্ড সভা। সেখানে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। এরপরেই হবে তফসিল ঘোষণা। নির্বাচন ঘিরে চলছে ভোটের হিসেব। বিসিবি সভাপতি নির্বাচনে বড় ভূমিকা ঢাকার 76 ক্লাব কাউন্সিলরের। তাদের ভোটে আসবেন 12 জন পরিচালক, আর এরাই মূলত নির্ধারণ করবেন কে হবেন পরবর্তী সভাপতি। এই চেয়ারে চোখ রাখছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বসুন্ধরা গ্রুপের আওতাধীন 18 ক্লাব সহ এই ক্রিকেটারকে সভাপতি হিসেবে দেখতে চান সংগঠকদের বড় একটা অংশ। এরই মধ্যে কাউন্সিলর পদ থাকা তামিমের জন্য পরিচালক হওয়ার রাস্তাটাও পরিষ্কার। বাকি থাকে সভাপতি পদ। সেখানে তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন আমিনুল ইসলাম বুলবুল।
ক্রীড়া পরিষদ কোটা থাকায় পরিচালক নির্বাচন নিয়ে মাথা ব্যথা নেই বুলবুলের। তবে শুধু পরিচালক হিসেবে যেহেতু থাকবেন না বর্তমান সভাপতি, তাই পরের নির্বাচনে দাঁড়ানোর আগে স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় তিনি। পরিচালকদের সম্মতি সেভাবে না পেলে হয়তো নির্বাচনেই দাঁড়াবেন না বুলবুল। এছাড়াও দৌড়ে আছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। ক্লাবপাড়ায় তারও আছে কিছু ভোট। তবে শেষবার যে অভিজ্ঞতার সঙ্গী হয়েছেন সাবেক এই অধিনায়ক, তাতে সভাপতি পদে সবচেয়ে কম ফেভারিট তকমাটা তারই গায়ে। এত কিছুর পরেও আছে জাতীয় নির্বাচনের সমীকরণ। রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে সভাপতি পদেও প্রভাব পড়তে পারে। একদমই রাজনীতির বাইরের মানুষ বুলবুলের জন্য তখন কঠিন হয়ে যাবে সব পরিস্থিতি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অল্প সময়েই ক্রিকেট আঙ্গনে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের। তাকে দীর্ঘমেয়াদে বোর্ডের দায়িত্বে দেখতে চাইছেন অনেকেই। বুলবুলের বেশ কিছু উদ্যোগকে প্রশংসনীয় বলছেন ইমরুল কায়েস। এদিকে বিসিবি নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে তামিম ইকবালের অংশগ্রহণের গুঞ্জনকেও ইতিবাচকভাবে দেখছেন তার একসময়কার ওপেনিং পার্টনার ইমরুল। তিনি আরও বলেন, ক্রিকেট বোর্ডে বেশিরভাগ লোকই আখের গোছাতে যায়। দেশের ক্রিকেটের স্বার্থে বিসিবির চেয়ারে ভালো মানুষ দরকার। রসদগুলো লাগে আমার নাই এবং আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম। তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো। নাজমুল হাসান পাপন যুগের অবসানের পর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে এসেছিলেন ফারুক আহমেদ। তবে নানা বিতর্ক সঙ্গী করে বিদায় নিতে হয়েছে তাকে। কিন্তু অল্প দিনে আমিনুল ইসলাম বুলবুলের একটা ইতিবাচক ইমেজ তৈরি হয়েছে। নতুন করে আশার সঞ্চার হয়েছে ক্রিকেট আঙ্গনে। যে কোনো উপায়ে বিসিবি সভাপতি হিসেবে দীর্ঘমেয়াদে বুলবুলকে চাইছেন অনেকেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে যেরকম আমেজ তৈরি হয়, পৃথিবীর ওয়ার্ল্ড ক্রিকেটে এত আমেজ কোথাও হয় না। সবাই এখানে আসে নিজেদের ফেমটা এবং নিজেদের পজিশনটাকে দেখানোর জন্য। যদি দেশের সত্যিকারের উন্নয়নের জন্য চাই, ক্রিকেট উন্নয়নের জন্য চাই, তাহলে ভালো মানুষকে বসানো উচিত। বুলবুল ভাইয়ের প্ল্যানিং বলেন, বুলবুল ভাইয়ের চিন্তাভাবনা, আমরা এর আগে এরকম কোনো মানুষকে দেখি নাই। বুলবুল ভাই আমার মনে হয় যে নির্বাচন করার মতো মানুষ না। এখন যদি এনএসসি থেকে তাকে ওনাকে সিলেক্ট করে, দেশের ক্রিকেটের জন্য ভালো। 10 থেকে 12টা দেশের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, ক্রিকেট গ্রো করেছে, ওনার ওই প্রপার প্ল্যানটা আছে, এক্সপিরিয়েন্সও আছে। যদি 4-5 বছর একটা সময় পাই, একটা দেশের ক্রিকেট কালচার উনি তৈরি করে দেবে। ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য যদি মনে হয় যে আমিনুল ইসলাম বুলবুল ভাই বেটার, তাহলে আমরা কেন এটা নিয়ে আমাদের সবার এত প্রবলেম? এটার জন্য যে ন্যাশনাল নির্বাচন বা বিসিবির নির্বাচন হতেই হবে, নট নেসেসারি। আমার কাছে মনে হয় আমরা কিভাবে বুলবুল ভাইকে রাখতে পারি, এটা মেন ইম্পর্টেন্ট। ক্রিকেট বোর্ড নির্বাচনের ময়দানে উঠছে তামিম ইকবালের নামও। বিসিবি সভাপতি পদে বুলবুল তামিম সাবেক এই দুই অধিনায়কের সম্ভাব্য লড়াইয়ের খবর বাড়তি মাত্রা যোগ করছে। তামিমের এক্সপিরিয়েন্সের দিক থেকে বলবো নাই, মানে সাংগঠনিক দিকে। বাট আপনি যদি তামিমের ইন্টারন্যাশনাল ব্যাকগ্রাউন্ড বলেন, ওর ইন্টারন্যাশনাল মডার্ন ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য যেসব প্ল্যান, ওয়ার্ল্ড ক্রিকেটে ওর গ্রহণযোগ্যতা, সব কিছু চিন্তা করেন, অবভিয়াসলি তামিম মোর ক্যাপেবল একজন ক্যান্ডিডেট। যদিও একটা বিষয় নিয়ে সংশয় থেকে যায়, অক্টোবরের মধ্যে বিসিবি নির্বাচন হলে জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে বোর্ডকে। তাই ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই আবার ন্যাশনাল ইলেকশনের পর ক্রিকেট বোর্ড নির্বাচনের পক্ষে। তার আগ পর্যন্ত অ্যাডহক কমিটি দিয়ে বিসিবি পরিচালনাকেই বেশি যৌক্তিক মনে করছেন তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। টি-20 সিরিজে অংশ নিতে সিলেট এসে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সকালে শুরুতে ঢাকায় পৌঁছে বিমানবন্দরে অপেক্ষা করেন তারা। পরে দুপুর 1টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সফরকারীরা। এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ডাচদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট থেকে নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে উপবনিকের রিপোর্ট। ঝলমলে রুদ্রোজ্জ্বল আবহাওয়া, শুনশান নীরবতা সিলেট বিমানবন্দর এলাকা জুড়ে। অরেঞ্জ আর্মিদের আগমনে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। অবশেষে দুপুর 1টায় ঢাকা থেকে ফ্লাইট নামে সিলেটে। দীর্ঘ 11 বছর পর আবারও বাংলাদেশে নেদারল্যান্ডস ক্রিকেট দল। শুরুতে সকালে ঢাকায় পৌঁছায় তারা। সেখানে সকল আনুষ্ঠানিকতা শেষে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয় ডোমেস্টিক ফ্লাইটের জন্য। এরপর তারা এসে পৌঁছায় পূর্ণভূমিতে। এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে এলো নেদারল্যান্ডস। 2011 সালে ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশে আসে তারা। সবশেষ 2014 সালে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল ডাচরা। তবে এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসলো তারা।
এদিকে আসন্ন সিরিজের জন্য নিজেদের স্কোয়াডে 3টি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। ইনজুরির কারণে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার। তাদের জায়গায় ডাক পেয়েছেন 17 বছর বয়সী ব্যাটার সেড্রিক ডিল্যাং, পেসার সেবাস্টিয়ান ব্র্যাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার। অনূর্ধ্ব 19 পর্যায়ে দুর্দান্ত পারফরমেন্সের পর জাতীয় দলে সুযোগ পেলেন এই তরুণরা। বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজ মাঠে গড়াবে 30 আগস্ট প্রথম টি20 দিয়ে। পরের 2 ম্যাচ 1 ও 3 সেপ্টেম্বর। সবকটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। এরই মধ্যে অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট। সর্বনিম্ন 150 টাকা থেকে সর্বোচ্চ 2000 টাকায় টিকিট কিনে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চা বাগানের অপরূপ দৃশ্য আর ফ্লাড লাইটের আলোয় পুরো ম্যাচ উপভোগ করতে পারবেন মাঠে আসা ক্রিকেট প্রেমীরা। এদিকে সফরকারীদের আগমনের দিন বিশ্রামে কাটিয়েছেন টাইগার ক্রিকেটাররা। এর আগে গতকাল সন্ধ্যায় নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। বৃহস্পতিবার নিজেদের প্রথম অনুশীলন সেশনে নামবে নেদারল্যান্ডস ক্রিকেট দল। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। অ্যাডহক কমিটি গঠনের পর সচল হচ্ছে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন। নতুন কমিটি এরই মধ্যে আয়োজন করেছে দাবার টুর্নামেন্ট। পর্যায়ক্রমে জেলা লীগ সহ বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছে অ্যাডহক কমিটির সদস্য মাসুদুজ্জামান। নারায়ণগঞ্জের ক্রিকেটার তৈরির পথ সুগম করে জাতীয় স্তরে অবদান রাখতে নতুন কমিটির আরেক সদস্য এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। নারায়ণগঞ্জ একটা সময় ছিল দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম পাইপলাইন, যেখান থেকে প্রতিটি ইভেন্টে নিয়মিত উঠে আসতো খেলোয়াড়। মুন্না, চুন্নু, এমিলিদের মতো ফুটবলার দাপিয়ে বেরিয়েছেন দেশের ফুটবলে। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ শরীফ, রনি তালুকদাররা অবদান রেখেছেন জাতীয় ক্রিকেটে। সেই জেলার ক্রীড়াঙ্গন এখন অনেকটাই অচল। নতুন অ্যাডহক কমিটি গঠনের পর সচল হচ্ছে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন, যেখানে কাজ করার সুযোগ পেয়েছেন সংগঠক মাসুদুজ্জামান, বিদ্যুৎ, এমিলিদের মতো সাবেক খেলোয়াড়। দায়িত্ব নিয়েই এরই মধ্যে দাবা টুর্নামেন্ট আয়োজন করেছে কমিটি। আরও বেশ কিছু পরিকল্পনা আছে জেলা ক্রীড়া সংস্থার। এই সপ্তাহেই আমাদের দাবার একটা বড় টুর্নামেন্ট কিন্তু হয়ে গেল। গতকাল আমরা এটা চ্যাম্পিয়ন নতুন অ্যাডহক কমিটির আন্ডারে এই প্রথম শুরু দাবা দিয়ে মাস্টার প্ল্যান নিয়ে এগোনোর চেষ্টা বা প্রস্তাব আমি করেছি। আশা করি অক্টোবর নভেম্বর আমরা একটা জায়গায় যেতে পারবো। মাঠটা রেডি হইলে খুব দ্রুত নারায়ণগঞ্জ লিগ শুরু হবে। নারায়ণগঞ্জে একটা সময় জৌলুস ছিল ক্রিকেটের, অথচ এখন প্রায় বন্ধ সেই পথ, যা ব্যথিত করে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎকে। সম্প্রতি বয়সভিত্তিক স্তরে আলো কেড়েছেন জিসান আলম, মাহফুজুর রাব্বি। আবারও নারায়ণগঞ্জ থেকে নিয়মিত ক্রিকেটার তুলে আনতে পরিশ্রম করে যাচ্ছেন অ্যাডহক কমিটির সদস্য শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। ক্রিকেট বোর্ডের আমাদের পাশে থাকতে হবে, যেমন ক্রিকেট কোচিংটা, আম্পায়ারিং কোচিংটা, কিছু আমাদের পিচের যে ফ্যাসিলিটিসগুলি, এগুলি যদি আমাদের বোর্ড থেকে আমরা পাবো, যেহেতু বুল ভাই আমাদের সাথে খেলছে আমাদের বন্ধুর মতো, আমাদের ভেরি ক্লোজ, উনি আমাদের ক্যাপ্টেন ছিল, সো দ্যাট মানে আমরা অনেক কিছু আদায় করে নিয়ে আসতে পারবো। নারায়ণগঞ্জ হলো ঢাকার সাথে জেলা, এখানে আমরা অনেক কিছু আশা করি ক্রিকেট বোর্ডের থেকে। জান পড়ান দিয়ে চেষ্টা করবো আমি যে নারায়ণগঞ্জের খেলাধুলা সব খেলারই, আমার ক্রিকেটটা প্রথমে আমার ফোকাস থাকবে বেশি, তারপর যত স্পোর্টস আছে সব আমি চিন্তা করবো যে অ্যাডহক কমিটির মাধ্যমে, রেজিস্ট্রারের মাধ্যমে আমরা সব আদায় করে নেওয়ার জন্য সব ফেডারেশন থেকে। আমাদের সময় যে একটা ক্রেজ ছিল ক্রিকেটের, আমরা অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার বা আন্ডার 19-এ অনেক প্লেয়ার আমরা প্রোভাইড করছি নারায়ণগঞ্জ থেকে, কিন্তু এখন একটা গ্যাপ হয়ে গেছে। এই সাবেক তারকার মতে সবার সহযোগিতা পেলে আবারও দাপট দেখাবে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন। সেই লক্ষ্যে নতুন কমিটি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে দলের সঙ্গে যোগ দিলেন কিউবা মিচেল। জাতীয় স্টেডিয়ামে এদিন দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করে উচ্ছ্বসিত বসুন্ধরা কিংসের এই ফুটবলার। ভিয়েতনাম সফরের আগে দলের সঙ্গে দুদিন অনুশীলনের সুযোগ পেলেও কিউবায় মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। এদিকে অনূর্ধ্ব 23 দলের শক্তিমত্তা বাড়াতে কোচ সাইফুল বারী টিটুর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন হ্যাভিয়ার কাবরেরা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার জাতীয় স্টেডিয়ামে দেশের ফুটবলের আর এক তারা কিউবা মিচেল। হোটেল থেকে স্টেডিয়াম পুরো সময় জুড়ে হাস্যোজ্জ্বল কিউবার দেখা মিলল। বসুন্ধরা কিংসের ডেরা থেকে অবশেষে এবার অনূর্ধ্ব 23 দলের সঙ্গে এই ফুটবলার।
অনূর্ধ্ব-23 দলের বাহরাইন ক্যাম্পে কিউবার যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বেঁকে বসে কিংস কর্তৃপক্ষ। বাহরাইন থেকে দেশে ফেরার পরই দলের অনুশীলনে কিউবা। অনূর্ধ্ব-23 দলের ডিউটিতে প্রথমবার হলেও সতীর্থদের সঙ্গে বেশ ভালোই মানিয়ে নিয়েছেন এই ফুটবলার, তা বোঝা গেল তার উচ্ছ্বাসেই। Hopefully we get some good training. Can't wait to. So what is your feeling right now? I'm just happy to be with the squad. Really, yeah, can't wait to go to Vietnam and qualify. Any of your teammates? Yeah, a few, yeah. দেশের ফুটবলের পুনর্জাগরণের অগ্রণী ভূমিকায় ছিলেন হামজা চৌধুরী। অল্প সময়ে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে তার মানিয়ে নেওয়ার ক্ষমতা অবাক করেছে সবাইকে। এএফসি কোয়ালিফায়ার্স খেলতে ভিয়েতনাম যাওয়ার আগে দলের সঙ্গে মাত্র 2 দিন অনুশীলনের সুযোগ পেলেও কিউবা আন্তর্জাতিক মানের ফুটবলার হওয়ায় তাকে নিয়েও হামজার মতো প্রত্যাশা জাতীয় দলের ম্যানেজার আমির খানের। দেখেন, একটা ভালো প্লেয়ার, আপনি যখন হামজার মতন প্লেয়ার যখন এখানে বাংলাদেশে আসছে, সে খেলার জন্য যখন এটা ব্যাপক ইম্প্যাক্ট হয়েছে দেশের ফুটবলে। সেটার পাশাপাশি কিউবা মিচেলরা কিন্তু তার ইতেই আদলেই খেলতে আসছে এখানে। তো এবং আমি যা দেখলাম যে সে যখন মাঠে যাচ্ছে বা তার সাথে কলিগরা যখন কথাবার্তা যেটা বলছে, এটা আসলে উজ্জীবিত করে আমাদের প্লেয়ারদেরকে। তারা একটা পর্যায়ে খেলে আসা প্লেয়ার, তারা যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো সুইটেবল অবস্থায় তারা মানিয়ে নিতে পারবে। এদিকে অনূর্ধ্ব-23 দলের অনুশীলন কিংবা হোটেল সবখানেই বিচরণ জাতীয় দলের কোচ হাভিয়ার কাব্রেরার, যা সমালোচনার জন্ম দিলেও তাতে নেতিবাচক কিছুই দেখছেন না ম্যানেজার। দলের সঠিক প্রস্তুতির জন্যই কোচ সাইফুল বারী টিটুর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন কাব্রেরা বলে মন্তব্য করেন আমির খান। যেহেতু এখানে কিছু প্লেয়ার আছে আমাদের ন্যাশনাল টিমের সাথেও, যাদের কিছুদিন আগেও মানে আলামিন, মোরসালিন এরা তো ন্যাশনাল টিমের সাথেই ছিল। তো হ্যাভিয়ার যেহেতু এখানে আছে, সেহেতু সে কিন্তু সবাইকে নিয়েই টিম মিটিং বলেন, সবাইকে একত্রিত করেই আসলে যে একটা ভালো বেটার রেজাল্ট করা যায় সেটা নিয়ে আলোচনা করছে। টোটাল কোচিংয়ের ব্যাপারটা টোটালি হেড কোচ সাইফুল বারী টিটু এবং ন্যাশনাল টিমের হেড কোচ ক্যাব্রেরাই বলতে পারবে ওরা কি সমন্বয়টা করছে। আগামী 29 আগস্ট এএফসি বাছাই পর্ব খেলতে ভিয়েতনাম যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের শেষ অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব চেয়ে 52 ফেডারেশনকে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেপ্টেম্বরের মধ্যে অডিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফেডারেশনগুলোকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রিকেট বোর্ডের কাছে গেট মানি অর্থাৎ টিকিট বিক্রির 15% এবং প্রচার সত্ত্বের 10% অর্থ এখনও পাওনা। দুই সংস্থাকে এ নিয়ে একাধিকবার চিঠি দিলেও পাওনা আদায় না হয় জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া মন্ত্রণালয়কে অবহিত করেছে। 4 মাস পেরিয়ে গেলেও বিসিবি থেকে কোনো উত্তরই পায়নি এনএসসি। 4 ও 10 জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দল ভুটান এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে। 2 ম্যাচেই টিকিট থেকে ভালো অঙ্ক আয় করেছে বাফুফে। প্রতি বছর সেপ্টেম্বরের মধ্যে বিগত অর্থ বছরের অডিট প্রতিবেদন, আয় ব্যয়ের হিসাবটা জাতীয় ক্রীড়া পরিষদে সকল জাতীয় ক্রীড়া সংস্থা দাখিল করবে। তো ওই আইনের বিষয়টা আমরা জাস্ট মনে করিয়ে দিয়েছি। ফেডারেশনের কোনো ইনকাম জাতীয় ক্রীড়া পরিষদ পায় না। ওই বিষয়টা হচ্ছে এরকম, জাতীয় ক্রীড়া পরিষদের স্থাপনা ব্যবহার করে যদি কোনো জাতীয় ক্রীড়া সংস্থা তাদের আয়ের কোনো উৎস তৈরি করে, তখন একটা অংশ জাতীয় ক্রীড়া পরিষদকে দিতে হয়। এই জাতীয় বিষয়গুলি প্রতিষ্ঠিত আছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এই ডাইভারশনটা দেওয়ার আমি কোনো মানি বুঝি না। একটা মুমূর্ষু রোগী নিয়ে যদি আপনি এখানে দাঁড়ান, এই লোক কি আপনি বাঁচাইতে পারবেন? ঢাকার যানজট কমাতে সড়কে 69টি নতুন ডাইভারশন। ঘুরতি পথে গন্তব্যে পৌঁছাতে লেগে যায় ঘন্টার পর ঘন্টা। যত্রতত্র পার্কিং ও রিক্সা চলাচলে নিয়ন্ত্রণে এলে মিলবে সুফল, বলছে ডিএমপি। প্রকৌশলী শিক্ষার্থীদের কর্মসূচি বিকেল পর্যন্ত স্থগিত। জনদুর্ভোগ এড়াতে ব্লকেড না করার সিদ্ধান্ত। আজ সব পক্ষের সঙ্গে ফের আলোচনায় বসবে সরকার। আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি। 5 অঞ্চলের খসড়া সীমানা নির্ধারণ নিয়ে শুনানি শেষ। শিগগিরই পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত। কবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল, জানে না সিভিল এভিয়েশন। শুরু হচ্ছে জাইকার ঋণ পরিশোধ। ক্ষতি এড়াতে দ্রুত চালুর পরামর্শ। কষ্ট লাগে কি মানে কারে বলবেন, আর আমি কারে বলবো? ওটা যারা প্রকৃত জেলে তাদের যেন খুব তাড়াতাড়ি কাটটা হয়। মাথায় ঋণের বোঝা, মাছ ধরাও বন্ধ। নিষেধাজ্ঞা শেষ হতে চললেও সহায়তার চাল পাননি সুন্দরবনের জেলেরা। তালিকা না পাওয়ায় পাল্টাপাল্টি অজুহাত মৎস্য ও বন বিভাগের।
এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।